আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আইসিটি বই থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নেওয়া হয়েছে এই ভিডিওতে। তো যারা সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে ইচ্ছুক এবং সাধারণ জ্ঞানের প্রশ্নগুলা প্র্যাকটিস করে থাকেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। কোথাও কোনো স্কিপ করবেন না। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আপনারা আজকের বেশ গুরুত্বপূর্ণ কিছু আইসিটি রিলেটেড প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর এর আগে একটি কথা না বললেই নয়, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি এবং শেয়ার করেননি, তারা অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো আজকের প্রথম প্রশ্ন নম্বর ১, গ্রাফকিউএল ভার্সেস রেস্ট স্কিম ডিজাইন পার্থক্য কি? অপশন নাম্বার ক, রেস্ট শুধু জেসন ব্যবহার করে, গ্রাফকিউএল শুধু এক্সএমএল ব্যবহার করে। অপশন নাম্বার খ, গ্রাফকিউএল এ একটি এন্ড পয়েন্ট থাকে এবং ক্লায়েন্ট ডেটার গঠন নির্ধারণ করে। রেস্ট এ একাধিক এন্ড পয়েন্ট থাকে এবং সার্ভার গঠন নির্ধারণ করে। অপশন নাম্বার গ, রেস্ট সবসময় গ্রাফকিউএল এর চেয়ে দ্রুত কাজ করে। অপশন নাম্বার ঘ, রেস্ট শুধু এসটিডিপি 1.1 ব্যবহার করে এবং গ্রাফকিউএল এসটিডিপি 2 ব্যবহার করে। তো এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার খ, গ্রাফকিউএল এ একটি এন্ড পয়েন্ট থাকে এবং ক্লায়েন্ট ডেটার গঠন নির্ধারণ করে। রেস্ট এ একাধিক এন্ড পয়েন্ট থাকে এবং সার্ভার গঠন নির্ধারণ করে। এটির ব্যাখ্যা হলো রেস্ট এপিআইতে প্রতিটি রিসোর্সের জন্য আলাদা এন্ড পয়েন্ট থাকে, যেমন ইউজার অথবা পোস্ট, এবং প্রতিটি এন্ড পয়েন্ট একটি নির্দিষ্ট ডেটা স্ট্রাকচার রিটার্ন করে, যা প্রায়শই ওভারফেচিং বা আন্ডারফেচিং সমস্যার কারণ হয়। অন্যদিকে গ্রাফকিউএল একটি মাত্র এন্ড পয়েন্ট ব্যবহার করে এবং ক্লায়েন্ট একটি শক্তিশালী স্কিমার উপর ভিত্তি করে কোয়েরির মাধ্যমে ঠিক কী ডেটা প্রয়োজন তা নির্দিষ্ট করে দেয়, যা ডেটা আদান-প্রদানকে আরও কার্যকর করে তোলে। পরবর্তী প্রশ্ন নম্বর ২, ডাটা পিপলাইন অর্কেস্ট্রেশন কিভাবে হয়? অপশন নাম্বার ক, ডেটাবেস থেকে সরাসরি ডেটা কপি করে। অপশন নাম্বার খ, বিভিন্ন ডেটা সোর্স থেকে ডেটা সংগ্রহ, প্রসেসিং এবং নির্দিষ্ট গন্তব্য পৌঁছানোর সম্পূর্ণ প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করার মাধ্যমে। অপশন নাম্বার গ, শুধুমাত্র ডেটা সংরক্ষণ করে। অপশন নাম্বার ঘ, একটি সিঙ্গেল স্ক্রিপ্ট চালিয়ে। তো ডাটা পিপলাইন অর্কেস্ট্রেশন এটা মূলত যেভাবে হয়, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, যে বিভিন্ন ডেটা সোর্স থেকে ডেটা সংগ্রহ, প্রসেসিং এবং নির্দিষ্ট গন্তব্য পৌঁছানোর সম্পূর্ণ প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করার মাধ্যমে। এটির ব্যাখ্যা হলো ডেটা পাইপলাইন অর্কেস্ট্রেশন হলো ডেটা প্রবাহের বিভিন্ন ধাপকে, যেমন ডেটা সংগ্রহ, পরিষ্করণ, রূপান্তর, লোড করা, একটি ওয়ার্কফ্লো হিসাবে সংজ্ঞায়িত এবং স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করার প্রক্রিয়া। অ্যাপাচি এয়ারফ্লো, লুইজি পারফেক্ট এর মতো টুল ব্যবহার করে এই ওয়ার্কফ্লো তৈরি করা হয়, যা নির্ভরতা পরিচালনা করে, ব্যর্থতা নিরীক্ষণ করে এবং পুরো প্রক্রিয়াটিকে নির্ভরযোগ্য করে তোলে। পরবর্তী প্রশ্ন নম্বর ৩, মেসেজ কিউ ভার্সেস পাব বা সাব বিষয়ের তুলনা কি? অপশন নাম্বার ক, মেসেজ কিউ এক থেকে এক, পাব বা সাব এক থেকে বহু মেসেজ ডেলিভারি মডেল। অপশন নাম্বার খ, দুটোই একই জিনিস। অপশন নাম্বার গ, মেসেজ কিউ দ্রুততর, পাব বা সাব ধীর গতির। অপশন নাম্বার ঘ, পাব বা সাব শুধু টেক্সট মেসেজ পাঠাতে পারে।
এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার ক, মেসেজ কিউ এক থেকে এক পাব অথবা সাব এক থেকে বহু মেসেজ ডেলিভারি মডেল। এটির ব্যাখ্যা হলো বা প্রধান পার্থক্য হলো তাদের মেসেজিং মডেলের। মেসেজ কিউ সাধারণত পয়েন্ট টু পয়েন্ট বা এক থেকে এক যোগাযোগ নিশ্চিত করে, যেখানে একটি মেসেজ একজন প্রেরক থেকে একজন প্রাপকের কাছে যায়। অন্যদিকে পাবলিশ বা সাবস্ক্রাইব বা পাব বা সাব মডেলে একজন পাবলিশার একটি টপিকে মেসেজ পাঠায় এবং সেই টপিকে সাবস্ক্রাইব করা সকল গ্রাহক মেসেজটির একটি কপি পায়, যা এক থেকে বহু যোগাযোগ সক্ষম করে। প্রশ্ন নম্বর 4, কাফকা স্ট্রিমস কি? অপশন নম্বর ক, একটি ডেটাবেস। অপশন নম্বর খ, অ্যাপাচি কাফকা টপিক থেকে রিয়েল টাইমের ডেটা প্রসেস ও বিশ্লেষণ করার জন্য একটি ক্লায়েন্ট লাইব্রেরি। অপশন নম্বর গ, একটি মেসেজ কিউ। অপশন নম্বর ঘ, একটি ওয়েব সার্ভার। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার খ, অ্যাপাচি কাফকা টপিক থেকে রিয়েল টাইমের ডেটা প্রসেস ও বিশ্লেষণ করার জন্য একটি ক্লায়েন্ট লাইব্রেরি। এটির ব্যাখ্যা হলো কাফকা স্ট্রিমস হলো একটি জাভা লাইব্রেরি যা ডেভেলপারদের রিয়েল টাইম বা লাইভ ডেটা স্ট্রিম প্রসেস করার জন্য অ্যাপ্লিকেশন এবং মাইক্রো সার্ভিস তৈরি করতে দেয়। এটি সরাসরি অ্যাপাচি কাফকা থেকে ডেটা গ্রহণ করে, সেটিকে ফিল্টার, একত্রিত বা রূপান্তর করে এবং ফলাফল আবার কাফকাতে বা অন্য কোনো সিস্টেমে পাঠাতে পারে, কোনো পৃথক প্রসেসিং ক্লাস্টারের প্রয়োজন ছাড়াই। প্রশ্ন নম্বর 5, ডিভিজিয়াম কি? অপশন নম্বর ক, একটি ডেটাবেস। অপশন নম্বর খ, একটি ওপেন সোর্স ডিস্ট্রিবিউটেড প্ল্যাটফর্ম যা ডেটাবেসের পরিবর্তনগুলো ক্যাপচার করে এবং সেগুলোকে ইভেন্ট স্ট্রিম হিসেবে প্রকাশ করে। অপশন নম্বর গ, একটি এপিআই গেটওয়ে। অপশন নম্বর ঘ, একটি কন্টেইনার অর্কেস্ট্রেশন টুল। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার খ, একটি ওপেন সোর্স ডিস্ট্রিবিউটেড প্ল্যাটফর্ম যা ডেটাবেসের পরিবর্তনগুলো ক্যাপচার করে এবং সেগুলোকে ইভেন্ট স্ট্রিম হিসাবে প্রকাশ করে। এটির ব্যাখ্যা হলো ডিভিজিয়াম একটি চেঞ্জ ডেটা ক্যাপচার প্ল্যাটফর্ম। এটি বিভিন্ন ডেটাবেসের ট্রানজ্যাকশন লগ নিরীক্ষণ করে এবং ডেটাতে আসা যে কোনো পরিবর্তন রিয়েল টাইমে ক্যাপচার করে। এরপর এটি এই পরিবর্তনগুলোকে একটি ইভেন্ট স্ট্রিম হিসাবে কাফকার মতো মেসেজিং সিস্টেমে পাঠায়, যা মাইক্রো সার্ভিস বা ডেটা অ্যানালিটিক্স পাইপলাইনকে ডেটাবেসের সাথে সিঙ্ক্রোনাইজ রাখতে সাহায্য করে। প্রশ্ন নম্বর 6, ইভেন্ট ড্রাইভেন আর্কিটেকচার কিভাবে বাস্তবায়ন হয়? অপশন নম্বর ক, একটি বড় মনোলিথিক অ্যাপ্লিকেশন তৈরি করা। অপশন নম্বর খ, বিভিন্ন মাইক্রো সার্ভিসের মধ্যে সরাসরি এপিআই কল করে। অপশন নম্বর গ, সার্ভিসগুলো যখন কোনো ঘটনা বা ইভেন্ট ঘটে তখন মেসেজ ব্রোকারের মাধ্যমে এসিক্রোনাসভাবে একে অপরের সাথে যোগাযোগ করে। অপশন নম্বর ঘ, একটি শেয়ার্ড ডেটাবেস ব্যবহার করে। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর গ, সার্ভিসগুলো যখন কোনো ঘটনা ঘটে তখন মেসেজ ব্রোকারের মাধ্যমে এসিক্রোনাসভাবে একে অপরের সাথে যোগাযোগ করে। এটির ব্যাখ্যা হলো ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার এমন একটি ডিজাইন প্যাটার্ন যেখানে অ্যাপ্লিকেশন বা মাইক্রো সার্ভিসগুলো সরাসরি একে অপরকে কল না করে এসিক্রোনাসভাবে ইভেন্ট তৈরি, শনাক্তকরণ এবং তার উপর প্রতিক্রিয়া দেখানোর মাধ্যমে যোগাযোগ করে। একটি কেন্দ্রীয় মেসেজ ব্রোকার বা ইভেন্ট বাস এই ইভেন্টগুলো গ্রহণ করে এবং আগ্রহী সার্ভিসগুলোর কাছে পৌঁছে দেয়, যা সিস্টেমকে আরও নমনীয় ও স্কেলেবল করে তোলে। প্রশ্ন নম্বর 7,
ডিস্ট্রিবিউটেড লক্স ভার্সেস ইভেন্ট স্টোর এর মধ্যে পার্থক্য কি? অপশন নাম্বার ক, দুটোই একই জিনিস। অপশন নাম্বার খ, ডিস্ট্রিবিউটেড লক্স ডেটা স্থায়ীর জন্য, ইভেন্ট স্টোর অস্থায়ী ডেটার জন্য। অপশন নাম্বার গ, ডিস্ট্রিবিউটেড লক্স একটি সাধারণ ডেটা স্ট্রিম, ইভেন্ট স্টোর একটি নির্দিষ্ট এগ্রিগেটের সকল ইভেন্টের ক্রম সংরক্ষণ করে। অপশন নাম্বার ঘ, ডিস্ট্রিবিউটেড লক্স শুধু টেক্সট রাখে, ইভেন্ট স্টোর বাইনারি ডেটা রাখে। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার গ, ডিস্ট্রিবিউটেড লক্স একটি সাধারণ ডেটা স্ট্রিম, ইভেন্ট স্টোর একটি নির্দিষ্ট এগ্রিগেটের সকল ইভেন্টের ক্রম সংরক্ষণ করে। এটির ব্যাখ্যা হলো ডিস্ট্রিবিউটেড লক যেমন কাফকা একটি সাধারণ উদ্দেশ্যমূলক অপরিবর্তনীয় ডেটা স্ট্রিম যা যে কোনো ধরনের মেসেজ বা ইভেন্ট সংরক্ষণ এবং বিতরণ করতে পারে। অন্যদিকে ইভেন্ট স্টোর একটি বিশেষায়িত ডেটাবেস যা ইভেন্ট সোর্সিং প্যাটার্নে ব্যবহৃত হয়। এটি কোনো নির্দিষ্ট এন্টিটি বা এগ্রিগেটর অবস্থার সকল পরিবর্তনকে একটি ইভেন্টের ক্রম হিসেবে সংরক্ষণ করে, যা থেকে সেই এন্টিটির বর্তমান অবস্থা পুনর্গঠন করা যায়। প্রশ্ন নম্বর 8, এপিআই অ্যানালিটিক্স কি? অপশন নম্বর ক, এপিআই তৈরি করার প্রক্রিয়া। অপশন নম্বর খ, এপিআই ব্যবহারের ডেটা সংগ্রহ, পরিমাপ এবং বিশ্লেষণ করে এর পারফরম্যান্স, ব্যবহার এবং ব্যবসায়িক প্রভাব বোঝা। অপশন নম্বর গ, এপিআই ডকুমেন্টেশন। অপশন নম্বর ঘ, এপিআই টেস্টিং। তো এপিআই অ্যানালিটিক্স কি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি প্রশ্ন। তো এটির সঠিক উত্তর যারা জেনে থাকেন তারা দ্রুত কমেন্ট করে এর সঠিক উত্তরটি জানিয়ে দিন। তো এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, এপিআই ব্যবহারের ডেটা সংগ্রহ, পরিমাপ এবং বিশ্লেষণ করে পারফরম্যান্স, ব্যবহার এবং ব্যবসায়িক প্রভাব বোঝা। এটির ব্যাখ্যা হলো এপিআই অ্যানালিটিক্স হলো এপিআই এর ব্যবহার সংক্রান্ত বিভিন্ন মেট্রিক্স সংগ্রহ ও বিশ্লেষণ করার প্রক্রিয়া। এর মাধ্যমে ডেভেলপার এবং বিজনেস টিম বুঝতে পারে কোন এপিআই সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, কোথায় পারফরমেন্সের সমস্যা হচ্ছে এবং এপিআই কিভাবে ব্যবসায়িক লক্ষ্য অবদান রাখছে, যা ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। প্রশ্ন নম্বর 9, রেট লিমিটিং ম্যাট্রিক্স কিভাবে ট্র্যাক করবেন? অপশন নম্বর ক, প্রতিটি ক্লায়েন্টের অনুরোধ গণনা করে এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা ট্র্যাক করে। অপশন নম্বর খ, সার্ভারের সিপিইউ ব্যবহার ট্র্যাক করে। অপশন নম্বর গ, শুধুমাত্র সফল অনুরোধগুলো ট্র্যাক করে। অপশন নম্বর ঘ, ডেটাবেস কোয়েরি গণনা করে। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর ক, প্রতিটি ক্লায়েন্টের অনুরোধ গণনা করে এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা ট্র্যাক করে। এটির ব্যাখ্যা হলো রেট লিমিটিং ম্যাট্রিক্স ট্র্যাক করার জন্য সিস্টেমকে প্রতিটি ক্লায়েন্ট থেকে আসা অনুরোধের সংখ্যা এবং সময় রেকর্ড করতে হয়। একটি নির্দিষ্ট সময় উইন্ডোতে একজন ক্লায়েন্ট কতবার অনুরোধ পাঠাচ্ছে তা গণনা করা হয়। যদি এই সংখ্যাটি পূর্ব নির্ধারিত সীমা অতিক্রম করে তবে পরবর্তী অনুরোধগুলো সাময়িকভাবে ব্লক করা হয়। রেডিস বা মিমক্যাস্ট এর মতো ইন মেমোরি ডেটা স্টোর এই ট্র্যাকিং এর জন্য প্রায়শই ব্যবহৃত হয়। প্রশ্ন নম্বর 10, কুবারনেটিস নেটওয়ার্ক পলিসিস কি? অপশন নম্বর ক, কুবারনেটিস ক্লাস্টারের ফিজিক্যাল নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে। অপশন নম্বর খ, পডগুলোর মধ্যে এবং বাইরে নেটওয়ার্ক ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ফায়ারওয়ালের মতো নিয়মাবলী নির্ধারণ করে। অপশন নম্বর গ, ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণ করে। অপশন নম্বর ঘ, এটি সার্ভিস মেশ। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, পডগুলোর মধ্য এবং বাইরে নেটওয়ার্ক ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য
ফায়ারওয়ালের মতো নিয়মাবলী নির্ধারণ করে। এটির ব্যাখ্যা হলো কুবারনেটিস নেটওয়ার্ক পলিসি হলো এমন একটি অবজেক্ট যা নির্ধারণ করে কোন পডগুলো একে অপরের সাথে এবং অন্যান্য নেটওয়ার্ক এন্ডপয়েন্টের সাথে যোগাযোগ করতে পারবে। এটি একটি ক্লাউড নেটিভ ফায়ারওয়ালের মতো কাজ করে, যা পড লেভেলে ইনগ্রেস এবং ইগ্রেস ট্রাফিকের জন্য নিয়মাবলী বা রুল সেট করতে দেয়, যার মাধ্যমে ক্লাস্টারের নিরাপত্তা বৃদ্ধি পায়। প্রশ্ন নম্বর 11, সার্ভিস মেশ ইনজেকশন কিভাবে কাজ করে? অপশন নম্বর ক, অ্যাপ্লিকেশনের কোড পরিবর্তন করে। অপশন নাম্বার খ, কুবারনেটিস এডমিশন কন্ট্রোলার ব্যবহার করে। স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি অ্যাপ্লিকেশনের পডে একটি সাইডকার প্রক্সি কন্টেইনার যুক্ত করে। অপশন নম্বর গ, একটি নতুন পড তৈরি করে। অপশন নম্বর ঘ, একটি সিআই বা সিডি পাইপলাইন দ্বারা। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ। এটির ব্যাখ্যা হলো সার্ভিস মেশ ইনজেকশন একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। যখন একটি নতুন পড তৈরি করা হয়, কুবারনেটিসের মনিটরিং এডমিশন ওয়েবহুক এটিকে ইন্টারসেপ্ট করে। যদি পডটি সার্ভিস মেশের জন্য সক্ষম করা থাকে, তাহলে ওয়েবহুকটি পডের সংজ্ঞায় একটি অতিরিক্ত কন্টেইনার বা সাইডকার প্রক্সি যুক্ত করে দেয়। এর ফলে অ্যাপ্লিকেশন কোডের কোনো পরিবর্তন ছাড়াই সার্ভিস মেশের সকল সুবিধা পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন নম্বর 12, ক্লাস্টার অটোস্কেলার কিভাবে কনফিগার করবেন? অপশন নম্বর ক, ক্লাউড প্রোভাইডারের আইএএম পারমিশন এবং প্রয়োজনীয় ট্যাগ সেট করে। অপশন নম্বর খ, প্রতিটি পডের জন্য রিসোর্স লিমিট সেট করে। অপশন নম্বর গ, একটি ডিপ্লয়মেন্ট ফাইল তৈরি করে। অপশন নম্বর ঘ, YAML ফাইলে নোডের সংখ্যা নির্দিষ্ট করে। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর ক, ক্লাউড প্রোভাইডারের আইএএম পারমিশন এবং প্রয়োজনীয় ট্যাগ সেট করে। এটির ব্যাখ্যা হলো ক্লাস্টার অটোস্কেলার কনফিগার করার জন্য এটিকে আপনার ক্লাউড প্রোভাইডারের সাথে যোগাযোগ করার অনুমতি দিতে হয়। এর জন্য সাধারণত একটি আইএম বা আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট রোল বা সার্ভিস অ্যাকাউন্ট তৈরি করতে হয়, যার নোড গ্রুপ বা স্কেল সেট পরিবর্তন করার পারমিশন থাকে। এরপর অটোস্কেলারকে জানাতে হয় কোন নোড গ্রুপগুলো সে স্কেল করতে পারবে, যা প্রায়শই নির্দিষ্ট ট্যাগ ব্যবহার করে করা হয়। প্রশ্ন নম্বর 13, হরিজন্টাল পুট অটোস্কেলার বা সংক্ষেপে HPA যেটাকে বলে, এটা কি? অপশন নম্বর ক, ক্লাস্টারের নতুন নোড যোগ করে। অপশন নম্বর খ, পডের সিপিইউ বা মেমোরির পরিমাণ বাড়ায়। অপশন নম্বর গ, সিপিইউ বা মেমোরির মতো মেট্রিক্সের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে একটি ডিপ্লয়মেন্ট বা রেপ্লিকা সেটের পডের সংখ্যা বাড়ায় বা কমায়। অপশন নম্বর ঘ, একটি পড রিস্টার্ট করে। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর গ। এটির ব্যাখ্যা হলো হরাইজন্টাল পড অটোস্কেলার বা HPA হলো কুবারনেটিসের একটি ফিচার যা স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাপ্লিকেশনের রেপ্লিকার সংখ্যা স্কেল করে। এটি পডের সিপিইউ বা মেমোরির ব্যবহারের মতো মেট্রিক্স পর্যবেক্ষণ করে। যখন ব্যবহার একটি নির্দিষ্ট থ্রেশহোল্ড অতিক্রম করে, তখন HPA লোড সামলানোর জন্য নতুন পড তৈরি করে এবং লোড কমে গেলে অপ্রয়োজনীয় পড সরিয়ে দেয়। প্রশ্ন নম্বর 14, কুবারনেটিস স্টেটফুল সেট কি? অপশন নম্বর ক, একটি সাধারণ ডিপ্লয়মেন্ট। অপশন নম্বর খ, স্টেটফুল অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য ব্যবহৃত একটি ওয়ার্কলোড API অবজেক্ট যা প্রতিটি পডকে একটি স্থিতিশীল এবং অনন্য পরিচয় প্রদান করে। অপশন নম্বর গ, সকল নোডে একটি পড চালায়। অপশন নম্বর ঘ, একটি নির্ধারিত সময়ে কাজ চালায়।
এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার খ। এটির ব্যাখ্যা হলো স্টেটফুল সেট বিশেষভাবে স্টেটফুল সেট অ্যাপ্লিকেশন যেমন ডেটাবেস বা মেসেজ কিউ পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। ডিপ্লয়মেন্টের মতো এটিও পড পরিচালনা করে, কিন্তু এটি প্রতিটি পডকে একটি স্থিতিশীল এবং অনন্য নেটওয়ার্ক আইডেন্টিফায়ার এবং স্থিতিশীল স্টোরেজ প্রদান করে। এর ফলে পড রিস্টার্ট বা রিশিডিউল হলেও তার পরিচয় এবং ডেটা অপরিবর্তিত থাকে। প্রশ্ন নম্বর 15, কুবারনেটিস ডেমন সেট কি? অপশন নম্বর ক, একটি ডিপ্লয়মেন্টের মতো পড পরিচালনা করে। অপশন নম্বর খ, নিশ্চিত করে যে ক্লাস্টারের সকল নোডে একটি পডের একটি কপি চলমান থাকে। অপশন নম্বর গ, একটি নির্ধারিত সময়ে কাজ চালায়। অপশন নম্বর ঘ, স্টেটফুল অ্যাপ্লিকেশন পরিচালনা করে। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, নিশ্চিত করে যে ক্লাস্টারের সকল নোডে একটি পডের একটি কপি চলমান থাকে। এটির ব্যাখ্যা হলো ডেমন সেট হলো কুবারনেটিসের একটি ওয়ার্কলোড অবজেক্ট যা নিশ্চিত করে যে ক্লাস্টারের প্রতিটি নোডে একটি নির্দিষ্ট পডের একটি কপি সবসময় চলমান থাকবে। এটি সাধারণত ক্লাস্টার ওয়াইড কাজ যেমন লগ সংগ্রহকারী, মনিটরিং এজেন্ট বা স্টোরেজ ডেমন চালানোর জন্য ব্যবহৃত হয়। প্রশ্ন নম্বর 16, কুবারনেটিস ক্রন জব কি? অপশন নম্বর ক, প্রতিটি নোডে একটি পদ চালায়। অপশন নম্বর খ, একটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পুনরাবৃত্তিমূলকভাবে একটি কাজ চালায়। অপশন নম্বর গ, একটি দীর্ঘ সময় ধরে চলমান সার্ভিস। অপশন নম্বর ঘ, একটি ডেটাবেস। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, একটি নির্দিষ্ট সময়সূচি বা শিডিউল অনুযায়ী পুনরাবৃত্তিমূলকভাবে একটি কাজ চালায়। এটির ব্যাখ্যা হলো ক্রন জব একটি কুবারনেটিস অবজেক্ট যা লিনাক্সের ক্রন টাস্কের মতো কাজ করে। এটি একটি পুনরাবৃত্তিমূলক সময়সূচি অনুযায়ী একটি জব তৈরি করে। জবটি তখন একটি বা একাধিক পড তৈরি করে, নির্দিষ্ট কাজটি সম্পন্ন করে এবং শেষ হয়ে যায়। এটি নিয়মিত ডেটা ব্যাকআপ, রিপোর্ট তৈরি বা ইমেল পাঠানোর মতো কাজের জন্য আদর্শ। প্রশ্ন নম্বর 17, কুবারনেটিস পড ডিসরাপশন বাজেট কি? অপশন নম্বর ক, একটি পডের রিসোর্স বাজেট। অপশন নম্বর খ, স্বেচ্ছাকৃত বিঘ্নের সময় একটি অ্যাপ্লিকেশনের জন্য ন্যূনতম কতগুলো পড সচল থাকতে হবে তা নির্ধারণ করে। অপশন নম্বর গ, একটি নেটওয়ার্ক পলিসি। অপশন নম্বর ঘ, একটি ক্লাস্টার রিসোর্স। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, স্বেচ্ছাকৃত বিঘ্নের বা ভলান্টারি ডিসরাপশন সময় একটি অ্যাপ্লিকেশনের জন্য ন্যূনতম কতগুলো পড সচল থাকতে হবে তা নির্ধারণ করে। এটির ব্যাখ্যা হলো পড ডিসরাপশন বাজেট বা পিডিবি কুবারনেটিসের একটি ফিচার যা একটি অ্যাপ্লিকেশনের উচ্চ প্রাপ্যতা নিশ্চিত করে। এটি নির্ধারণ করে যে কোনো স্বেচ্ছাকৃত বিঘ্ন যেমন নোড ড্রেইন করা বা আপগ্রেড করার সময় একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য কমপক্ষে কতগুলো পড বা রেপ্লিকা একই সাথে সচল থাকতে হবে। এর ফলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররা রক্ষণাবেক্ষণের কাজ করার সময়ও অ্যাপ্লিকেশনের সার্ভিস লেভেল ঠিক রাখতে পারেন। প্রশ্ন নম্বর 18, কুবারনেটিস ইনগ্রেস ভার্সেস সার্ভিস পার্থক্য কি? অপশন নম্বর ক, দুটোই একই কাজ করে। অপশন নম্বর খ, ইনগ্রেস ক্লাস্টারের বাইরে থেকে এসটিটিপি বা এইচটিটিপিএস ট্রাফিককে সার্ভিসে পাঠায়, সার্ভিস পডগুলোর মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ স্থাপন করে। অপশন নম্বর গ, সার্ভিস ক্লাস্টারের বাইরে ট্রাফিক নিয়ন্ত্রণ করে আর ইনগ্রেস অভ্যন্তরীণ যোগাযোগ স্থাপন করে। অপশন নম্বর ঘ,
ইনগ্রেস একটি পথ, সার্ভিস একটি নোড। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ। এটির ব্যাখ্যা হলো সার্ভিস একটি কুবারনেটিস অবজেক্ট যা একটি নির্দিষ্ট সেটের পডগুলোর জন্য একটি স্থিতিশীল নেটওয়ার্ক এন্ড পয়েন্ট তৈরি করে, যা মূলত ক্লাস্টারের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে ইনগ্রেস ক্লাস্টারের বাইরে থেকে আসা এসটিডিপি এবং এসটিডিপিএস ট্রাফিককে ক্লাস্টারের ভেতরের সার্ভিসগুলোতে পৌঁছানোর জন্য নিয়মাবলী বা রুলস প্রদান করে। ইনগ্রেস একটি এপিআই গেটওয়ের মতো কাজ করে। প্রশ্ন নম্বর 19, ইস্টিও ভার্চুয়াল সার্ভিস কি? অপশন নম্বর ক, একটি ফিজিক্যাল সার্ভার। অপশন নম্বর খ, কিভাবে একটি নির্দিষ্ট ঠিকানায় আসা ট্রাফিককে সার্ভিস মেশের ভেতরের বিভিন্ন ডেস্টিনেশনে রাউট করা হবে তার নিয়মাবলী নির্ধারণ করে। অপশন নম্বর গ, একটি কুবারনেটিস সার্ভিস। অপশন নম্বর ঘ, একটি প্রক্সি সার্ভার। এটির সঠিক উত্তর হলো কিভাবে একটি নির্দিষ্ট ঠিকানায় আসা ট্রাফিককে সার্ভিস মেশের ভেতরের বিভিন্ন ডেস্টিনেশনে রাউট করা হবে তার নিয়মাবলী নির্ধারণ করে। এটির ব্যাখ্যা হলো ইস্টিওতে ভার্চুয়াল সার্ভিস একটি কাস্টম রিসোর্স যা ট্রাফিক রাউটিং এর নিয়মাবলী নির্ধারণ করে। এটি একটি নির্দিষ্ট হোস্ট বা ঠিকানায় আসা অনুরোধগুলোকে কিভাবে সার্ভিস মেশের ভেতরের এক বা একাধিক সার্ভিস বা তাদের বিভিন্ন সংস্করণে পাঠানো হবে তা সংজ্ঞায়িত করে। এটি ওজন ভিত্তিক রাউটিং, অনুরোধের হেডার ভিত্তিক রাউটিং এবং ফল্ট ইনজেকশনের মতো উন্নত ট্রাফিক ম্যানেজমেন্ট সক্ষম করে। প্রশ্ন নম্বর 20, ইস্টিও ডেস্টিনেশন রুল কি? অপশন নম্বর ক, ট্রাফিক রাউটিংয়ের নিয়ম নির্ধারণ করে। অপশন নম্বর খ, একটি নির্দিষ্ট সার্ভিসে ট্রাফিক পৌঁছানোর পর সেই ট্রাফিকের জন্য লোড ব্যালেন্সিং, কানেকশন পুল এবং আউটলায়ার ডিটেকশনের মতো পলিসি নির্ধারণ করে। অপশন নম্বর গ, একটি ফায়ারওয়াল রুল। অপশন নম্বর ঘ, একটি ভার্চুয়াল সার্ভিসের বিকল্প। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, একটি নির্দিষ্ট সার্ভিসে ট্রাফিককে পৌঁছানোর পর সেই ট্রাফিকের জন্য লোড ব্যালেন্সিং, কানেকশন পুল এবং আউটলায়ার ডিটেকশনের মতো পলিসি নির্ধারণ করে। এটির ব্যাখ্যা হলো ডেস্টিনেশন রুল ইস্টিওতে ট্রাফিক পলিসি কনফিগার করার জন্য ব্যবহৃত হয়। ভার্চুয়াল সার্ভিস দ্বারা ট্রাফিক একটি নির্দিষ্ট সার্ভিসে রাউট হওয়ার পরে সেই সার্ভিসের পথগুলোর সাথে কিভাবে যোগাযোগ করা হবে তার ডেস্টিনেশন রুল নির্ধারণ করে। এর মাধ্যমে লোড ব্যালেন্সিং অ্যালগোরিদম, টিএলএস সেটিংস, কানেকশন পুলের আকার এবং অসুস্থ পথগুলোকে সাময়িকভাবে বাদ দেওয়ার নিয়মাবলী প্রয়োগ করা যায়। প্রশ্ন নম্বর 21, ম্যাশ গেটওয়ে কি? অপশন নম্বর ক, একটি সার্ভিস মেশের ভেতরে ট্রাফিক নিয়ন্ত্রণ করে। অপশন নম্বর খ, সার্ভিস মেশের প্রান্তে অবস্থিত একটি লোড ব্যালেন্সার যা মেশের ভেতরে এবং বাইরে ট্রাফিক পরিচালনা করে। অপশন নম্বর গ, একটি এপিআই গেটওয়ে। অপশন নম্বর ঘ, একটি কুবারনেটিস ইনগ্রেস। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ। এটির ব্যাখ্যা হলো একটি সার্ভিস মেশ গেটওয়ে সার্ভিস মেশের এজ বা প্রান্তে কাজ করে। এটি একটি স্বতন্ত্র লোড ব্যালেন্সার যা মেশের ভেতরে আসা ইনগ্রেস এবং মেশ থেকে বাইরে যাওয়া ইগ্রেস ট্রাফিক পরিচালনা করে। কুবারনেটিস ইনগ্রেসের বিপরীতে এটি শুধুমাত্র এসটিটিপি বা এসটিটিপিএস নয়, বরং যে কোনো টিসিপি ট্রাফিক পরিচালনা করতে পারে এবং টিএলএস কনফিগারেশনের মতো উন্নত সুবিধা প্রদান করে। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ পর্যন্ত আইসিটি বিষয়ে
21টি প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানতে পারলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধু-বান্ধবের মাঝে বেশি, বেশি শেয়ার করে দিবেন। কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন, ভিডিওতে লাইক দিবেন, আমরা তত নতুন, নতুন ভিডিও বানানোর উৎসাহ পেয়ে থাকি। তো আমরা এখন পরবর্তী প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানব। প্রশ্ন নম্বর 22, এমটিএলএস বা সিকিউরিটি কি? অপশন নম্বর ক, একমুখী টিএলএস প্রমাণীকরণ। অপশন নাম্বার খ, এমন একটি নিরাপত্তা প্রোটোকল যেখানে ক্লায়েন্ট এবং সার্ভার উভয়ই সার্টিফিকেট ব্যবহার করে একে অপরের পরিচয় যাচাই করে। অপশন নম্বর গ, একটি ভিপিএন। অপশন নম্বর ঘ, একটি ফায়ারওয়াল। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ। এটির ব্যাখ্যা হলো মিউচুয়াল টিএলএস বা এমটিএলএস হলো একটি নিরাপত্তা ব্যবস্থা যেখানে একটি নেটওয়ার্ক সংযোগের উভয় পক্ষ ক্লায়েন্ট এবং সার্ভার একে অপরের পরিচয় যাচাই করে। সাধারণ টিএলএসে শুধুমাত্র সার্ভার তার সার্টিফিকেট দিয়ে নিজের পরিচয় দেয়, কিন্তু এমটিএলএসে ক্লায়েন্টও একটি সার্টিফিকেট প্রদান করে। এটি সার্ভিস টু সার্ভিস যোগাযোগকে অত্যন্ত সুরক্ষিত করে, যা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রশ্ন নম্বর 23, এপিআই গেটওয়ে ভার্সেস ইনগ্রেস কন্ট্রোলারের মধ্যে পার্থক্য কি? অপশন নম্বর ক, কোনো পার্থক্য নেই। অপশন নম্বর খ, ইনগ্রেস কন্ট্রোলার মূলত L7 ট্রাফিক রাউটিং করে। এপিআই গেটওয়ে প্রমাণীকরণ, রেট লিমিটিং এবং অ্যানালিটিক্সের মতো আরও অনেক উন্নত ফিচার প্রদান করে। অপশন নম্বর গ, এপিআই গেটওয়ে শুধুমাত্র অভ্যন্তরীণ ট্রাফিক নিয়ন্ত্রণ করে। অপশন নম্বর ঘ, ইনগ্রেস কন্ট্রোলার বেশি সুরক্ষিত। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, ইনগ্রেস কন্ট্রোলার মূলত L7 ট্রাফিক রাউটিং করে। এপিআই গেটওয়ে প্রমাণীকরণ, রেট লিমিটিং এবং অ্যানালিটিক্সের মতো আরও অনেক উন্নত ফিচার প্রদান করে। এটির ব্যাখ্যা হলো ইনগ্রেস কন্ট্রোলার কুবেরনেটিসের একটি উপাদান যা মূলত ক্লাস্টারের বাইরে থেকে আসা এসটিটিপি বা এসটিটিপিএস ট্রাফিকের সঠিক সার্ভিসে পাঠানোর কাজ করে। অন্যদিকে এপিআই গেটওয়ে একটি আরও ব্যাপক সমাধান। এটি রাউটিং এর পাশাপাশি প্রমাণীকরণ, অনুমোদন, রেট লিমিটিং, ক্যাশিং, মনিটরিং এবং অ্যানালিটিক্সের মতো এপিআই ম্যানেজমেন্ট সংক্রান্ত অনেক উন্নত ফিচার প্রদান করে। প্রশ্ন নম্বর 24, সার্কিট ব্রেকার ভার্সেস রিট্রি লজিক কি? অপশন নম্বর ক, দুটোই ব্যর্থ অনুরোধ পুনরায় পাঠানোর জন্য ব্যবহৃত হয়। অপশন নম্বর খ, রিট্রি ব্যর্থ অনুরোধ পুনরায় পাঠায়। সার্কিট ব্রেকার বারবার ব্যর্থ হলে একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুরোধ পাঠানো বন্ধ করে দেয়। অপশন নম্বর গ, সার্কিট ব্রেকার ব্যর্থ অনুরোধ পুনরায় পাঠায়, রিট্রি অনুরোধ পাঠানো বন্ধ করে। অপশন নম্বর ঘ, দুটোই একই প্যাটার্ন। এটির সঠিক উত্তরও অপশন নম্বর খ। এটির ব্যাখ্যা হলো রিট্রি লজিক একটি সহজ প্যাটার্ন যেখানে একটি নেটওয়ার্ক অনুরোধ ব্যর্থ হলে ক্লায়েন্ট স্বয়ংক্রিয়ভাবে আবার সেই অনুরোধটি পাঠানোর চেষ্টা করে। অন্যদিকে সার্কিট ব্রেকার একটি আরও উন্নত প্যাটার্ন। এটি একটি সার্ভিসে বারবার অনুরোধে ব্যর্থ হতে থাকলে একটি নির্দিষ্ট থ্রেশহোল্ড অতিক্রম করলে ট্রিপ করে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য সেই সার্ভিসে আর কোনো অনুরোধ না পাঠিয়ে তাৎক্ষণিকভাবে ব্যর্থতা রিটার্ন করে। এটি একটি অসুস্থ সার্ভিসকে পুনরুদ্ধার হওয়ার সুযোগ দেয় এবং ক্যাসকেডিং ফেলিওরের প্রতিরোধ করে। প্রশ্ন নাম্বার 25, অবজারভেবিলিটি টুলস কি কি? অপশন নম্বর ক, প্রমিথিয়াস গ্রাফানা। অপশন নম্বর খ, জাইগার জিপকিন। অপশন নম্বর গ, ইএলকে স্টাক।
যেটার পুনরূপ হচ্ছে ইলাস্টিক সার্চ, লগস্ট্যাশ কিবানা, আর একটা হচ্ছে ফ্লুয়েন্টেড বা ফ্লুয়েন্ট। অপশন নম্বর ঘ, উপরের সবগুলো। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর ঘ, উপরের সবগুলো। এটির ব্যাখ্যা হলো অবজারভেবিলিটি বা পর্যবেক্ষণ যোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহৃত হয়, যা এর তিনটি স্তম্ভ মেট্রিক্স, ট্রেস এবং লগ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ করে। প্রমিথুস এবং গ্রাফানা মেট্রিক্সের জন্য, জাইগার এবং জিপকিন ডিস্ট্রিবিউটেড ট্রেসিং এর জন্য, এবং ইএলকে স্ট্যাক বা ফ্লুয়েন্টেড লগ এগ্রিগেশনের জন্য অত্যন্ত জনপ্রিয় ও বহুল ব্যবহৃত টুলস। প্রশ্ন নম্বর ২৬, সার্ভিস লেভেল অবজেক্টিভ ভায়োলেশন কিভাবে ডিটেক্ট করবেন? অপশন নম্বর ক, সার্ভারের সিপিইউ ব্যবহার দেখে। অপশন নম্বর খ, একটি নির্দিষ্ট সময়ে উইন্ডোতে আপনার সার্ভিসের পারফরমেন্স আপনার নির্ধারিত লক্ষ্যমাত্রার নিচে নেমে গেলে। অপশন নম্বর গ, ব্যবহারকারীর অভিযোগ পেলে। অপশন নাম্বার ঘ, শুধুমাত্র ডিপ্লয়মেন্টের সময়। এটির সঠিক উত্তর অপশন নাম্বার খ। এটির ব্যাখ্যা হলো এসএলও লঙ্ঘন শনাক্ত করা হয় সার্ভিস লেভেল ইন্ডিকেটর পর্যবেক্ষণ করার মাধ্যমে। একটি এসএলও নির্ধারণ করে যে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি এসএলআই কতটুকু মানা উচিত। মনিটরিং টুলস ব্যবহার করে এসএলআই এর মান ক্রমাগত ট্র্যাক করা হয়। যদি কোনো সময় উইন্ডোতে সার্ভিসের পারফরমেন্স এই নির্ধারিত লক্ষ্যমাত্রার নিচে নেমে যায়, তাহলে একটি এসএলও লঙ্ঘন ঘটেছে বলে ধরা হয় এবং একটি এরর বাজেট ক্ষয় হতে থাকে। প্রশ্ন নম্বর ২৭, ইনসিডেন্ট রেসপন্স ওয়ার্কফ্লো কি হতে পারে? অপশন নম্বর ক, শনাক্তকরণ, প্রতিক্রিয়া, সমাধান, বিশ্লেষণ। অপশন নম্বর খ, শুধুমাত্র সমস্যা সমাধান করা। অপশন নম্বর গ, ব্যবহারকারীকে অবহিত করা। অপশন নম্বর ঘ, সিস্টেম রিস্টার্ট করা। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর ক, শনাক্তকরণ, প্রতিক্রিয়া, সমাধান এবং বিশ্লেষণ। এটির ব্যাখ্যা হলো একটি কার্যকর ইনসিডেন্ট রেসপন্স ওয়ার্কফ্লোর কয়েকটি সুস্পষ্ট ধাপ থাকে। প্রথমে অ্যালার্টিং সিস্টেমের মাধ্যমে সমস্যাটিকে শনাক্ত করা হয়। এরপর অনকল ইঞ্জিনিয়ার সমস্যাটির তীব্রতা মূল্যায়ন করে এবং প্রাথমিক পদক্ষেপ নেয়। তারপর সমস্যার মূল কারণ খুঁজে বের করে সেটিকে স্থায়ীভাবে সমাধান করা হয় এবং সবশেষে ভবিষ্যতে যেন একই ঘটনা না ঘটে তার জন্য একটি পোস্টমর্টেম বা ঘটনার কারণ বিশ্লেষণ করা হয়। প্রশ্ন নম্বর ২৮, পোস্টমর্টম কিভাবে লিখবেন? অপশন নম্বর ক, ঘটনার একটি সংক্ষিপ্ত ও বস্তুনিষ্ঠ সারাংশ দিয়ে শুরু করে। অপশন নম্বর খ, ঘটনার প্রভাব, মূল কারণ এবং সমাধানের একটি বিস্তারিত টাইমলাইন উল্লেখ করে। অপশন নম্বর গ, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের জন্য করণীয় নির্ধারণ করে। অপশন নম্বর ঘ, উপরের সবগুলো অনুসরণ করে এবং কাউকে দোষারোপ না করে। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর ঘ, উপরের সবগুলো অনুসরণ করে এবং কাউকে দোষারোপ না করে। এটির ব্যাখ্যা হলো একটি ভালো পোস্টমর্টেম লেখার মূল উদ্দেশ্য হলো কোনো ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা, কাউকে দোষারোপ করা নয়। এতে ঘটনার একটি পরিষ্কার সারাংশ, গ্রাহকের উপর এর প্রভাব, ঘটনার বিস্তারিত টাইমলাইন, মূল কারণের গভীরে গিয়ে বিশ্লেষণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের জন্য নির্দিষ্ট, পরিমাপযোগ্য এবং দায়িত্বসহ করণীয় উল্লেখ করতে হয়। প্রশ্ন নম্বর ২৯, ব্লেমলেস কালচার কি? অপশন নম্বর ক, যেখানে কেউ কোনো ভুল করে না। অপশন নম্বর খ,
এমন একটি সাংগঠনিক সংস্কৃতি যেখানে কোনো সমস্যা বা ব্যর্থতার জন্য ব্যক্তিকে দোষারোপ না করে সিস্টেম বা প্রক্রিয়ার দুর্বলতা খুঁজে বের করার উপর জোর দেওয়া হয়। অপশন নাম্বার গ, যেখানে কোনো নিয়মকানুন নেই। অপশন নাম্বার ঘ, যেখানে কর্মীদের কোনো জবাবদিহিতা নেই। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, এমন একটি সাংগঠনিক সংস্কৃতি যেখানে কোনো সমস্যা বা ব্যর্থতার জন্য ব্যক্তিকে দোষারোপ না করে সিস্টেম বা প্রক্রিয়ার দুর্বলতা খুঁজে বের করার উপর জোর দেওয়া হয়। এটির ব্যাখ্যা হলো ব্লেমলেস কালচার এমন একটি কাজের পরিবেশ যেখানে কোনো ভুল বা সিস্টেম ফেলিওরের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শাস্তি দেওয়া বা দোষারোপ করার পরিবর্তে পুরো দল একসাথে বসে ঘটনার মূল কারণ অনুসন্ধান করে। এর পেছনের দর্শন হলো মানুষ ভুল করতেই পারে, কিন্তু একটি শক্তিশালী সিস্টেম বা প্রক্রিয়া সেই ভুলকে বড় বিপর্যয়ে পরিণত হওয়া থেকে রক্ষা করতে পারে। এটি মনস্তাত্ত্বিক নিরাপত্তা বাড়ায় এবং শেখার পরিবেশ তৈরি করে। প্রশ্ন নাম্বার 30, মনিটরিং ভার্সেস অ্যালার্টিং বা এর মধ্যে পার্থক্য কী? অপশন নম্বর ক হচ্ছে কোনো পার্থক্য নেই। অপশন নম্বর খ, মনিটরিং হলো সিস্টেমের অবস্থা সম্পর্কে ডেটা সংগ্রহ ও প্রদর্শন করা। অ্যালার্টিং হলো যখন কোনো মেট্রিক্স একটি বিপজ্জনক থ্রেশহোল্ড অতিক্রম করে তখন অবহিত করা। অপশন নম্বর গ, অ্যালার্টিং ডেটা সংগ্রহ করে, মনিটরিং অবহিত করে। অপশন নম্বর ঘ, মনিটরিং স্বয়ংক্রিয়, অ্যালার্টিং ম্যানুয়াল। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ। এটির ব্যাখ্যা হলো মনিটরিং এবং ভিউয়ার্স, তো এটির ব্যাখ্যা হলো মনিটরিং এবং অ্যালার্টিং ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও এক নয়। মনিটরিং হলো একটি সিস্টেমের স্বাস্থ্য ও পারফরমেন্স সম্পর্কিত বিভিন্ন মেট্রিক্স যেমন সিপিইউ ব্যবহার, রেসপন্স টাইম ক্রমাগতভাবে সংগ্রহ করা এবং ড্যাশবোর্ডে প্রদর্শন করার প্রক্রিয়া। অন্যদিকে অ্যালার্টিং হলো সেই মনিটর করা ডেটার উপর ভিত্তি করে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। যখন কোনো মেট্রিক্সের মান একটি পূর্ব নির্ধারিত অস্বাভাবিক বা বিপজ্জনক পর্যায়ে পৌঁছায় তখন এটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নোটিফিকেশন বা সতর্কবার্তা পাঠায়। প্রশ্ন নম্বর 31, ফেইলার ইনজেকশন টেস্টিং কি? অপশন নম্বর ক, সিস্টেমে ইচ্ছাকৃতভাবে ত্রুটি বা ব্যর্থতা প্রবেশ করিয়ে সিস্টেমটি কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা পরীক্ষা করা। অপশন নম্বর খ, সিস্টেমের পারফরমেন্স পরীক্ষা করা। অপশন নম্বর গ, কোডের ইউনিট টেস্ট লেখা। অপশন নম্বর ঘ, একটি নিরাপত্তা পরীক্ষা। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার ক, সিস্টেমে ইচ্ছাকৃতভাবে ত্রুটি বা ব্যর্থতা প্রবেশ করিয়ে সিস্টেমটি কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা পরীক্ষা করা। এটির ব্যাখ্যা হলো ফেলিওর ইনজেকশন টেস্টিং, যা কেওস ইঞ্জিনিয়ারিং এর একটি অংশ। হলো একটি নিয়ন্ত্রিত পরিবেশ একটি চলমান সিস্টেমে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরনের ত্রুটি প্রবেশ করানোর একটি কৌশল। এর মূল উদ্দেশ্য হলো সিস্টেমের দুর্বলতাগুলো আগে থেকেই খুঁজে বের করা এবং অপ্রত্যাশিত ব্যর্থতার মুখেও সিস্টেমটি কতটা স্থিতিস্থাপক তা পরীক্ষা করা। প্রশ্ন নম্বর 32, রিসাইলেন্স টেস্টিং কি বা রিসিলিয়েন্স টেস্টিং কি? অপশন নম্বর ক, লোড টেস্টিং, স্ট্রেস টেস্টিং। অপশন নম্বর খ, লেটেন্সি ইনজেকশন, প্যাকেট লস। অপশন নাম্বার গ, কস ইঞ্জিনিয়ারিং। অপশন নম্বর ঘ, উপরের সবগুলো। এটির সঠিক উত্তর হলো উপরের সবগুলো। এটির ব্যাখ্যা হলো
রেজিলিয়েন্স টেস্টিং বা স্থিতিস্থাপকতা পরীক্ষা হলো একটি সিস্টেম অপ্রত্যাশিত বা প্রতিকূল পরিস্থিতিতে কতটা ভালোভাবে কাজ চালিয়ে যেতে পারে তা যাচাই করার একটি প্রক্রিয়া। এর মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা অন্তর্ভুক্ত, যেমন লোড টেস্টিং, এটি স্বাভাবিক লোডে পারফরমেন্স দেখায়। স্ট্রেস টেস্টিং, এটি চরম লোডে ব্রেকিং পয়েন্ট খুঁজে বের করে। এবং কেওস ইঞ্জিনিয়ারিং, এটি ইচ্ছাকৃতভাবে ত্রুটি প্রবেশ করিয়ে সিস্টেমের প্রতিক্রিয়া দেখে। প্রশ্ন নম্বর 33, হেলদি ডিপ্লয়মেন্ট ভার্সেস আনহেলদি ডিপ্লয়মেন্ট কি? অপশন নম্বর ক, হেলদি ডিপ্লয়মেন্ট এ কোনো বাগ নেই, আনহেলদিতে আছে। অপশন নম্বর খ, হেলদি ডিপ্লয়মেন্ট এ নতুন সংস্করণটি সঠিকভাবে চলছে এবং সার্ভিস লেভেল ঠিক আছে। আনহেলদিতে এটি ক্র্যাশ করেছে বা পারফরমেন্স খারাপ করেছে। অপশন নাম্বার গ, হেলদি ডিপ্লয়মেন্ট দ্রুত হয় আর আনহেলদি ধীর গতির হয়। অপশন নম্বর ঘ, হেলদি ডিপ্লয়মেন্ট স্বয়ংক্রিয় আর আনহেলদি ম্যানুয়াল। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার খ, হেলদি ডিপ্লয়মেন্ট এ নতুন সংস্করণটি সঠিকভাবে চলছে এবং সার্ভিস লেভেল ঠিক আছে, আর আনহেলদিতে এটি ক্র্যাশ করছে বা পারফরমেন্স খারাপ করছে। এটির ব্যাখ্যা হলো, একটি হেলদি বা সুস্থ ডিপ্লয়মেন্ট বলতে বোঝায় যখন একটি অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ প্রোডাকশনে ছাড়ার পর সেটি স্থিতিশীলভাবে চলছে, কোনো ক্র্যাশ বা বড় ধরনের ত্রুটি দেখা যাচ্ছে না এবং এর পারফরমেন্স পূর্ব নির্ধারিত সার্ভিস লেভেল অবজেক্টিভ মেনে চলছে। অন্যদিকে আনহেলদি বা অসুস্থ ডিপ্লয়মেন্ট এর বিপরীত ঘটনা ঘটে, যা দ্রুত রোলব্যাক করার প্রয়োজন নির্দেশ করে। প্রশ্ন নম্বর 34, ক্যানারি রোল আউট রোলব্যাক প্রক্রিয়া কি? অপশন নম্বর ক, নতুন সংস্করণটি সরাসরি সকল ব্যবহারের কাছে পাঠিয়ে দেওয়া। অপশন নম্বর খ, প্রথমে নতুন সংস্করণটি অল্প কিছু ব্যবহারকারীর কাছে পাঠানো। সমস্যা দেখা দিলে পুরনো সংস্করণে ফিরে যাওয়া। অপশন নম্বর ঘ, দুটি সংস্করণই একসাথে চালানো। অপশন নম্বর ঘ, ডিপ্লয়মেন্ট বন্ধ করে দেওয়া। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, প্রথমে নতুন সংস্করণটি অল্প কিছু ব্যবহারের কাছে পাঠানো, সমস্যা দেখা দিলে পুরনো সংস্করণে ফিরে যাওয়া। এটির ব্যাখ্যা হলো, ক্যানারি রোল আউট একটি ডিপ্লয়মেন্ট কৌশল যেখানে একটি অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ প্রথমে অল্প সংখ্যক ব্যবহারকারীর কাছে পাঠানো হয়। এই ক্যানারি গ্রুপটির পারফরমেন্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে রোলব্যাক প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ নতুন সংস্করণটি প্রত্যাহার করে সকল ব্যবহারকারীকে দ্রুত পুরনো স্থিতিশীল সংস্করণে ফিরিয়ে আনা হয়। প্রশ্ন নম্বর 35, এপিআই পেজিনেশন কি এবং কেন প্রয়োজন? অপশন নম্বর ক, এটি এপিআই এর একটি ভার্সন গতি বাড়ানোর জন্য প্রয়োজন। অপশন নম্বর খ, এটি একটি বড় ডেটাসেটকে ছোট ছোট অংশে বা পেজে বিভক্ত করে প্রদান করার একটি কৌশল, সার্ভারের লোড কমাতে এবং রেসপন্স টাইম উন্নত করতে প্রয়োজন। অপশন নম্বর গ, এটি এপিআই এর নিরাপত্তা বা হ্যাকিং প্রতিরোধের জন্য প্রয়োজন। অপশন নাম্বার ঘ, এটি একটি ডকুমেন্টেশন ডেভেলপারদের সুবিধার জন্য প্রয়োজন। এটির সঠিক উত্তর অপশন নাম্বার খ। এটির ব্যাখ্যা, এপিআই পেজিনেশন হলো এমন একটি কৌশল যার মাধ্যমে একটি এপিআই অনুরোধের জবাবে একটি বিশাল ডেটাসেটকে একবারে না পাঠিয়ে সেটিকে ছোট ছোট পরিচালনাযোগ্য অংশে বা পৃষ্ঠায় বিভক্ত করে পাঠানো হয়। এটি প্রয়োজন কারণ একবার হাজার হাজার রেকর্ড পাঠানো সার্ভারের উপর
প্রচণ্ড চাপ সৃষ্টি করে। নেটওয়ার্ক ব্যান্ডউইথ বেশি ব্যবহার করে এবং ক্লায়েন্টের জন্য রেসপন্স টাইম বাড়িয়ে দেয়। পেজিনেশন এই সমস্যাগুলোর সমাধান করে। প্রশ্ন নম্বর 36, ডাটাবেস কানেকশন পুলিং কি? অপশন নম্বর ক, ডেটাবেসের একটি টেবিল। অপশন নম্বর খ, প্রতিটি অনুরোধের জন্য নতুন কানেকশন তৈরি না করে একটি শেয়ার পুল থেকে পুনঃব্যবহারযোগ্য ডেটাবেস কানেকশন ব্যবহার করার একটি কৌশল। অপশন নম্বর গ, ডেটাবেস ব্যাকআপ করার একটি পদ্ধতি। অপশন নম্বর ঘ, একাধিক ডেটাবেসকে একসাথে যুক্ত করা। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, প্রতিটি অনুরোধের জন্য নতুন কানেকশন তৈরি না করে একটি শেয়ার্ড পুল থেকে পুনঃব্যবহারযোগ্য ডেটাবেস কানেকশন ব্যবহার করার একটি কৌশল। এটির ব্যাখ্যা হলো ডেটাবেস কানেকশন পুলিং একটি পারফরম্যান্স অপটিমাইজেশন কৌশল। ডেটাবেসের সাথে একটি নতুন কানেকশন তৈরি করা একটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল প্রক্রিয়া। কানেকশন পুলিং অ্যাপ্লিকেশনটি শুরুতেই একটি নির্দিষ্ট সংখ্যক ডেটাবেস কানেকশন তৈরি করে একটি পুলে রেখে দেয়। যখন কোনো অনুরোধ আসে তখন নতুন কানেকশন তৈরি না করে পুল থেকে একটি প্রস্তুত কানেকশন ধার নেওয়া হয়। কাজ শেষে সেটিকে আবার পুলে ফিরিয়ে দেওয়া হয়। এটি অ্যাপ্লিকেশনকে অনেক দ্রুত ও স্কেলেবল করে তোলে। প্রশ্ন নম্বর 37, ডিবি কানেকশন পুল ভার্সেস থ্রেড পুল এর মধ্যে পার্থক্য কী? অপশন নাম্বার ক হচ্ছে কোনো পার্থক্য নেই। অপশন নম্বর খ, কানেকশন পুল ডেটাবেস কানেকশন পরিচালনা করে, থ্রেড পুল অ্যাপ্লিকেশন থ্রেড পরিচালনা করে। অপশন নম্বর গ, কানেকশন পুল হলো ধীরগতির আর থ্রেড পুল হলো দ্রুতগতির। অপশন নম্বর ঘ, কানেকশন পুল হলো হার্ডওয়্যার আর থ্রেড পুল হলো সফটওয়্যার। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার খ। আর এটির ব্যাখ্যা হলো দুটোই রিসোর্স পুলিং এর ধারণা ব্যবহার করলেও তারা ভিন্ন ভিন্ন রিসোর্স পরিচালনা করে। ডেটাবেস কানেকশন পুল একটি অ্যাপ্লিকেশনের জন্য পুনঃব্যবহারযোগ্য ডেটাবেস কানেকশনের একটি সেট পরিচালনা করে। অন্যদিকে থ্রেড পুল একটি অ্যাপ্লিকেশনের মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যক কর্মী থ্রেড পরিচালনা করে, যা বিভিন্ন এসিক্রোনাস টাস্ক সম্পাদনের জন্য ব্যবহৃত হয়। প্রশ্ন নম্বর 38, রেট লিমিটিং ভার্সেস এপিআই থ্রোটলিং এর মধ্যে পার্থক্য কী? অপশন নম্বর ক, দুটোই একই জিনিস। অপশন নম্বর খ, রেট লিমিটিং নির্দিষ্ট সময়ে অনুরোধের সংখ্যা নিয়ন্ত্রণ করে, থ্রোটলিং একটি নির্দিষ্ট হারে ডেটা প্রবাহের গতি নিয়ন্ত্রণ করে। অপশন নম্বর গ, রেট লিমিটিং ক্লায়েন্ট সাইডে, থ্রোটলিং সার্ভার সাইডে হয়। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার ঘ, ঘ নম্বর অপশনও রয়েছে, তো এটির সঠিক উত্তর হলো খ। এটির ব্যাখ্যা হলো যদিও এই দুটি শব্দ প্রায়শই একসাথে ব্যবহৃত হয়, তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। রেট লিমিটিং মূলত একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একজন ক্লায়েন্ট কতগুলো এপিআই অনুরোধ করতে পারবে তার সংখ্যা নির্ধারণ করে। অন্যদিকে এপিআই থ্রোটলিং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডেটা প্রক্রিয়াকরণের গতি বা হার নিয়ন্ত্রণ করে, যাতে সার্ভার অতিরিক্ত চাপে পড়ে না যায়। থ্রোটলিং রেট লিমিটিং এর একটি বাস্তবায়ন কৌশল হতে পারে। প্রশ্ন নম্বর 39, মাইক্রো সার্ভিসেসে সাইডিসিয়ার প্যাটার্ন কি? অপশন নম্বর ক,
একটি মাইক্রো সার্ভিসের প্রধান কার্যকারিতা বাড়ানোর জন্য এর সাথে একটি পৃথক সহায়ক কন্টেইনার যুক্ত করার একটি প্যাটার্ন। অপশন নাম্বার খ, দুটি মাইক্রো সার্ভিসকে একসাথে যুক্ত করা। অপশন নাম্বার গ, একটি ডেটাবেস প্যাটার্ন। অপশন নাম্বার ঘ, একটি নিরাপত্তা প্যাটার্ন। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার ক, একটি মাইক্রো সার্ভিসের প্রধান কার্যকারিতা বাড়ানোর জন্য এর সাথে একটি পৃথক সহায়ক কন্টেইনার যুক্ত করার একটি প্যাটার্ন। এটির ব্যাখ্যা হলো সাইডকার প্যাটার্ন একটি ডিজাইন প্যাটার্ন যেখানে একটি অ্যাপ্লিকেশনের মূল কন্টেইনারের কার্যকারিতাকে প্রসারিত করার জন্য এর সাথে একটি সহায়ক বা সাইডকার কন্টেইনার যুক্ত করা হয়। এই সাইডকারটি মূল অ্যাপ্লিকেশন থেকে আলাদা থাকে এবং লগিং, মনিটরিং, নেটওয়ার্ক প্রক্সিং বা কনফিগারেশন ব্যবস্থাপনার মতো ক্রস কাটিং কাজগুলো সম্পাদন করে। সার্ভিস মেশে ব্যবহৃত ইনভয় প্রক্সি এই প্যাটার্নের একটি চমৎকার উদাহরণ। প্রশ্ন নম্বর 40, সার্ভিস মেশ কিভাবে কাজ করে? অপশন নম্বর ক, এটি প্রতিটি মাইক্রো সার্ভিসের সাথে একটি সাইডকার প্রক্সি যুক্ত করে এবং সকল সার্ভিস টু সার্ভিস যোগাযোগ এই প্রক্সিগুলোর মাধ্যমে পরিচালনা করে। অপশন নম্বর খ, এটি একটি এপিআই গেটওয়ে। অপশন নম্বর গ, এটি একটি লোড ব্যালেন্সার। অপশন নম্বর ঘ, এটি সরাসরি অ্যাপ্লিকেশনের পোর্ট পরিবর্তন করে। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর ক, এটি প্রতিটি মাইক্রো সার্ভিসের সাথে একটি সাইডকার প্রক্সি যুক্ত করে এবং সকল সার্ভিস টু সার্ভিস যোগাযোগ এই প্রক্সিগুলোর মাধ্যমে পরিচালনা করে। এটির ব্যাখ্যা হলো সার্ভিস মেশ মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের সার্ভিসগুলোর মধ্যে যোগাযোগকে নির্ভরযোগ্য, সুরক্ষিত এবং পর্যবেক্ষণযোগ্য করার জন্য একটি ডেডিকেটেড ইনফ্রাস্ট্রাকচার লেয়ার। এটি প্রতিটি সার্ভিসের সাথে একটি লাইটওয়েট নেটওয়ার্ক প্রক্সি যুক্ত করে। সার্ভিসগুলোর মধ্যে সকল ট্রাফিক এই প্রক্সিগুলোর মাধ্যমে যায়, যা ডেভেলপারদেরকে অ্যাপ্লিকেশন কোডের কোনো পরিবর্তন ছাড়াই সার্ভিস ডিসকভারি, লোড ব্যালেন্সিং, সার্কিট ব্রেকিং এবং এমটিএলএস এনক্রিপশনের মতো সুবিধা প্রদান করে। প্রশ্ন নম্বর 41, এপিআই গেটওয়ে এর ভূমিকা কি? অপশন নম্বর ক, এটি সকল ক্লায়েন্ট অনুরোধের জন্য একটি একক প্রবেশদ্বার হিসাবে কাজ করে এবং অনুরোধগুলোকে সঠিক মাইক্রো সার্ভিসে পাঠায়। অপশন নম্বর খ, এটি প্রমাণীকরণ, রেট লিমিটিং এবং লগিং এর মতো ক্রস কাটিং কাজগুলো পরিচালনা করে। অপশন নম্বর গ, এটি ক্লায়েন্টকে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের জটিলতা থেকে আড়াল করে। অপশন নম্বর ঘ হচ্ছে উপরের সবগুলো। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর ঘ, উপরের সবগুলো। এটির ব্যাখ্যা যদি আমরা দেখি যে এপিআই গেটওয়ে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সিস্টেমের জন্য একটি একক এন্ট্রি পয়েন্ট বা প্রবেশদ্বার হিসাবে কাজ করে, যা বাইরে থেকে আসা সকল এপিআই কল গ্রহণ করে এবং সেগুলোকে সঠিক মাইক্রো সার্ভিসের কাছে পৌঁছে দেয়। এর পাশাপাশি এটি প্রমাণীকরণ, অনুমোদন, রেট লিমিটিং, কেশিং এবং মনিটরিং এর মতো সাধারণ কাজগুলো কেন্দ্রীয়ভাবে পরিচালনা করে, যা প্রতিটি মাইক্রো সার্ভিসের উপর থেকে চাপ কমায়। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ পর্যন্ত আইসিটি বিষয়ের সাধারণ জ্ঞান বা সাধারণ জ্ঞানের যে আইসিটি প্রশ্ন উত্তর রয়েছে
সেই বিষয়ে ৪১টি প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানতে পেরেছি। তো এখন আমরা বাকি প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানব। তাই আবারও বলতেছি, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওর কোথাও কোনো স্কিপ করবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রশ্ন নম্বর ৪২। সার্কিট ব্রেকার ভার্সেস রিট্রি লজিক এর মধ্যে পার্থক্য কি? অপশন নাম্বার ক, দুটোই ব্যর্থ অনুরোধ পাঠানোর জন্য ব্যবহৃত হয়। অপশন নাম্বার খ, রিট্রি ব্যর্থ অনুরোধ পুনরায় পাঠায়। সার্কিট ব্রেকার বারবার ব্যর্থ হলে একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুরোধ পাঠানো বন্ধ করে দেয়। অপশন নাম্বার গ, সার্কিট ব্রেকার ব্যর্থ অনুরোধ পুনরায় পাঠায় এবং রিট্রি হচ্ছে অনুরোধ পাঠানো বন্ধ করে। অপশন নম্বর ঘ হচ্ছে দুটোই একই প্যাটার্ন। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার খ। প্রশ্ন নম্বর ৪৪। ইভেন্ট সোর্সিং কি? অপশন নাম্বার ক, একটি সিস্টেমের বর্তমান অবস্থা সরাসরি সংরক্ষণ না করে সেই অবস্থায় পৌঁছানোর জন্য ঘটা সকল পরিবর্তনের ক্রমকে সংরক্ষণ করার একটি প্যাটার্ন। অপশন নাম্বার খ, শুধুমাত্র ইভেন্ট লগ করা। অপশন নাম্বার গ, একটি মেসেজিং সিস্টেম। অপশন নাম্বার ঘ, একটি ডাটাবেস টেবিল। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার ক, একটি সিস্টেমের বর্তমান অবস্থা সরাসরি সংরক্ষণ না করে সেই অবস্থায় পৌঁছানোর জন্য ঘটা সকল পরিবর্তনের ক্রমকে সংরক্ষণ করার একটি প্যাটার্ন। এটির ব্যাখ্যা হলো, ইভেন্ট সোর্সিং একটি আর্কিটেকচারাল প্যাটার্ন যেখানে একটি অ্যাপ্লিকেশনের ডেটার বর্তমান অবস্থা সরাসরি ডেটাবেসে আপডেট না করে প্রতিটি পরিবর্তনের ঘটনাকে একটি অপরিবর্তনীয় লগ বা স্টোরে সংরক্ষণ করা হয়। সিস্টেমের বর্তমান অবস্থা প্রয়োজন হলে এই ইভেন্টগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত পুনরায় চালিয়ে তা তৈরি করা হয়। এটি অডিটিং, ডিবাগিং এবং সিস্টেমের ঐতিহাসিক অবস্থা পুনর্গঠনের জন্য অত্যন্ত শক্তিশালী। প্রশ্ন নাম্বার ৪৫। সিকিউআরএস প্যাটার্ন কিভাবে কাজ করে? অপশন নাম্বার ক, ডেটা পড়া এবং লেখার জন্য একই মডেল ব্যবহার করে। অপশন নাম্বার খ, ডেটা পড়া এবং ডেটা লেখার কাজগুলোকে দুটি ভিন্ন মডেলে বিভক্ত করে। অপশন নাম্বার গ, শুধুমাত্র ডেটা পড়ার জন্য ব্যবহৃত হয়। অপশন নম্বর ঘ, শুধুমাত্র ডেটা লেখার জন্য ব্যবহৃত হয়। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার খ, ডেটা পড়া বা কিউরি এবং ডেটা লেখার বা কমান্ড কাজগুলোকে দুটি ভিন্ন মডেলে বিভক্ত করে। এটির ব্যাখ্যা হলো, সিকিউআরএস এর পুনরূপ হলো কমান্ড কোয়েরি রেসপন্সিবিলিটি সেগ্রিগেশন। এই প্যাটার্নে একটি অ্যাপ্লিকেশনের ডেটা পরিবর্তনের অপারেশনগুলোকে কমান্ড এবং ডেটা পুনরুদ্ধারের অপারেশনগুলোকে কোয়েরি, এই দুটি অংশে সম্পূর্ণ আলাদা করা হয়। এর ফলে সিস্টেমের লেখা এবং পড়ার অংশগুলোকে স্বাধীনভাবে অপটিমাইজ ও স্কেল করা যায়, যা জটিল অ্যাপ্লিকেশনকে সহজ করে তোলে। প্রশ্ন নাম্বার ৪৬। ডোমেইন ড্রাইভেন ডিজাইন কি? অপশন নাম্বার ক, একটি সফটওয়্যার ডিজাইন পদ্ধতি যা সফটওয়্যারের গঠনকে একটি নির্দিষ্ট ব্যবসায়িক ডোমেইনের মডেলের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত করে। অপশন নাম্বার খ, একটি ইউজার ইন্টারফেস ডিজাইন পদ্ধতি। অপশন নাম্বার গ, একটি ডেটাবেস ডিজাইন পদ্ধতি। অপশন নাম্বার ঘ, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার ক, একটি সফটওয়্যার ডিজাইন পদ্ধতি যা সফটওয়্যারের গঠনকে একটি নির্দিষ্ট ব্যবসায়িক ডোমেইনের মডেলের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত করে। এটির ব্যাখ্যা হলো ডোমেইন ড্রিভেন ডিজাইন বা ডিভিডি একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ যা জটিল ব্যবসায়িক সমস্যা সমাধানের উপর গুরুত্ব দেয়। এর মূল দর্শন হলো সফটওয়্যারের কোড, আর্কিটেকচার এবং ভাষা একটি নির্দিষ্ট ব্যবসায়িক ডোমেইনের মডেলকে প্রতিফলিত করবে। এটি ডোমেইন এক্সপার্ট এবং ডেভেলপারদের মধ্যে একটি সাধারণ ভাষা তৈরি করতে উৎসাহিত করে। প্রশ্ন নম্বর ৪৭, ডিস্ট্রিবিউটেড ট্র্যাকিং কিভাবে প্রয়োগ করবেন? অপশন নম্বর ক, প্রতিটি অনুরোধে একটি অনন্য ট্রেস আইডি যুক্ত করে এবং মাইক্রো সার্ভিসগুলোর মধ্যে সেই আইডিটি পাস করে। অপশন নম্বর খ, প্রতিটি সার্ভিসে আলাদাভাবে লগ চেক করে। অপশন নাম্বার গ, শুধুমাত্র এপিআই গেটওয়েতে লগ রেখে। অপশন নাম্বার ঘ, একটি ডিবাগার ব্যবহার করে। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার ক, প্রতিটি অনুরোধে একটি অনন্য ট্রেস আইডি যুক্ত করে এবং মাইক্রো সার্ভিসগুলোর মধ্যে সেই আইডিটি পাস করে। এটির ব্যাখ্যা হলো ডিস্ট্রিবিউটেড ট্রেসিং বা প্রয়োগ করার জন্য সিস্টেমে প্রবেশ করা প্রতিটি প্রাথমিক অনুরোধে একটি অনন্য ট্রেস আইডি এবং একটি স্প্যান আইডি যুক্ত করা হয়। যখন এই অনুরোধটি একটি মাইক্রো সার্ভিস থেকে অন্যটিতে যায় তখন এই আইডিগুলো সাথে পাঠানো হয়। জাগির বা জিপকিনের মতো টুলস এই আইডিগুলো ব্যবহার করে একটি অনুরোধের সম্পূর্ণ যাত্রাপথকে একটি ভিজুয়াল ফ্লো হিসেবে প্রদর্শন করে, যা ডিবাগিং-এ সাহায্য করে। প্রশ্ন নম্বর ৪৮, অবজারভেবিলিটি এর ৩ স্তম্ভ কি কি? অপশন নাম্বার ক, কোডিং, টেস্টিং, ডিপ্লয়মেন্ট। অপশন নম্বর খ, মেট্রিক্স, লগস এবং ট্রেসেস। অপশন নম্বর গ, সিপিইউ, মেমোরি, ডিস্ক। অপশন নম্বর ঘ, ফায়ারওয়াল, ভিপিএন, অ্যান্টিভাইরাস। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার খ, মেট্রিক্স, লগস এবং ট্রেসেস। এটির ব্যাখ্যা হলো অবজারভেবিলিটি বা পর্যবেক্ষণ যোগ্যতার ৩টি প্রধান স্তম্ভ হলো মেট্রিক্স, সময়ের সাথে সাথে পরিমাপ করা সাংখ্যিক ডেটা যা সিস্টেমের সামগ্রিক স্বাস্থ্য নিদর্শন করে। লগস, সিস্টেমে ঘটা নির্দিষ্ট ও সময়সহ ইভেন্টের রেকর্ড। ৩. ট্রেসেস, একটি ডিস্ট্রিবিউটেড সিস্টেম একটি অনুরোধের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথের বিবরণ। প্রশ্ন নাম্বার ৪৯, প্রমিথিউস ও গ্রাফানা বাস্তুতন্ত্র কি? অপশন নম্বর ক, দুটোই ডেটাবেস। অপশন নম্বর খ, প্রমিথাস একটি মনিটরিং ও অ্যালার্টিং টুলকিট যা মেট্রিক্স সংগ্রহ করে। গ্রাফানা সেই মেট্রিক্সগুলোকে সুন্দর ড্যাশবোর্ডে প্রদর্শন করে। অপশন নম্বর গ, দুটোই লগিং টুল। অপশন নম্বর ঘ, দুটোই ট্রেসিং টুল। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, প্রমেথাস একটি মনিটরিং ও অ্যালার্টিং টুলকিট যা মেট্রিক্স সংগ্রহ করে। গ্রাফানা সেই মেট্রিক্সগুলোকে সুন্দর ড্যাশবোর্ডে প্রদর্শন করে। এটির ব্যাখ্যা হলো প্রমিথিউস এবং গ্রাফানা একসাথে একটি শক্তিশালী ওপেন সোর্স মনিটরিং ইকোসিস্টেম তৈরি করে। প্রমিথিউস বিভিন্ন সিস্টেম ও অ্যাপ্লিকেশন থেকে সময়ের সাথে সাথে মেট্রিক সংগ্রহ করে এবং তার উপর ভিত্তি করে অ্যালার্ট তৈরি করতে পারে। অন্যদিকে গ্রাফানা সেই প্রমিথিউসে সংরক্ষিত ডেটাগুলোকে ব্যবহার করে বিভিন্ন ধরনের
তথ্যবহুল এবং দৃষ্টিনন্দন ভিজুয়াল ড্যাশবোর্ড তৈরি করে, যা সিস্টেমের অবস্থা বুঝতে সাহায্য করে। প্রশ্ন নম্বর 50, কিউবারনেটস অটো স্কেলিং কি? অপশন নাম্বার ক, স্বয়ংক্রিয়ভাবে কুবারনেটিস সংস্করণ আপডেট করা। অপশন খ, লোড বা চাহিদার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে পড বা নোডের সংখ্যা বাড়ানো বা কমানো। অপশন নাম্বার গ, স্বয়ংক্রিয়ভাবে পড রিস্টার্ট করা। অপশন নাম্বার ঘ, স্বয়ংক্রিয়ভাবে ডেটা ব্যাকআপ করা। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার খ, লোড বা চাহিদার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে পড বা নোডের সংখ্যা বাড়ানো বা কমানো। এটির ব্যাখ্যা হলো কুবারনেটিস অটো স্কেলিং হলো এমন একটি ফিচার যা অ্যাপ্লিকেশন বা ক্লাস্টারের উপর লোডের পরিবর্তন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে রিসোর্স সামঞ্জস্য করে। এর দুটি প্রধান ধরন হলো হরাইজন্টাল পড অটো স্কেলার, যা পডের সংখ্যা বাড়ায় বা কমায়, এবং ক্লাস্টার অটো স্কেলার, যা প্রয়োজনে ক্লাস্টারের নতুন নোড যোগ করে বা সরিয়ে দেয়। প্রশ্ন নম্বর 51, টেরাফর্ম কিভাবে ব্যবহার করা হয়? অপশন নম্বর ক, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে। অপশন নম্বর খ, ডিক্লারেটিভ কনফিগারেশন ফাইল ব্যবহার করে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারকে কোড হিসাবে পরিচালনা করার জন্য। অপশন নম্বর গ, অ্যাপ্লিকেশন ডিপ্লয় করার জন্য। অপশন নম্বর ঘ, সার্ভার কনফিগার করার জন্য। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, ডিক্লারেটিভ কনফিগারেশন ফাইল ব্যবহার করে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারকে কোড হিসাবে পরিচালনা করার জন্য। এটির ব্যাখ্যা হলো টেরাফর্ম একটি জনপ্রিয় ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড টুল। এটি ব্যবহার করার জন্য ডেভেলপাররা HashiCorp কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তাদের প্রয়োজনীয় ক্লাউড রিসোর্স একটি ফাইলে কোড হিসেবে বর্ণনা করেন। এরপর টেরাফর্ম অ্যাপ্লাই কমান্ড চালালে টেরাফর্ম স্বয়ংক্রিয়ভাবে সেই কোড অনুযায়ী ক্লাউড প্রোভাইডারের কাছে রিসোর্স তৈরি বা পরিবর্তন করে দেয়। প্রশ্ন নাম্বার 52, কুবারনেটিস রোল আউট রোলব্যাক কি? অপশন নাম্বার ক, একটি নতুন সংস্করণ ডিপ্লয় করা এবং সমস্যা হলে পূর্ববর্তী স্থিতিশীল সংস্করণে ফিরে যাওয়া। অপশন নম্বর খ, কুবারনেটিস ক্লাস্টার রিস্টার্ট করা। অপশন নম্বর গ, একটি পড ডিলিট করা। অপশন নম্বর ঘ, একটি নোড যোগ করা। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার ক, একটি নতুন সংস্করণ ডিপ্লয় করা এবং সমস্যা হলে পূর্ববর্তী স্থিতিশীল সংস্করণে ফিরে যাওয়া। এটির ব্যাখ্যা হলো কুবারনেটিস রোলআউট হলো একটি ডিপ্লয়মেন্টের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ ধাপে ধাপে চালু করার প্রক্রিয়া। যদি নতুন সংস্করণটিতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে রোলব্যাক কমান্ড ব্যবহার করে দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে পূর্ববর্তী কার্যকরী এবং স্থিতিশীল সংস্করণটিতে ফিরে যাওয়া যায়, যা ব্যবহারকারীর উপর নেতিবাচক প্রভাব কমায়। প্রশ্ন নম্বর 53, ক্যানারি ভার্সেস ব্লু গ্রিন ডিপ্লয়মেন্ট তুলনা কি? অপশন নম্বর ক, ক্যানারিতে নতুন সংস্করণ অল্প কিছু ব্যবহারকারীর কাছে যায়। ব্লু গ্রিনে দুটি অভিন্ন পরিবেশে নতুন ও পুরনো সংস্করণ একসাথে চলে। অপশন নম্বর খ, ব্লু গ্রিন এ নতুন সংস্করণ অল্প কিছু ব্যবহারকারীর কাছে যায়। অপশন নম্বর গ, ক্যানারিতে দুটি অভিন্ন পরিবেশ থাকে। অপশন নম্বর ঘ, দুটোই একই কৌশল। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর ক,
ক্যানারিতে নতুন সংস্করণ অল্প কিছু ব্যবহারকারীর কাছে যায়। ব্লু গ্রিন এ দুটি অভিন্ন পরিবেশ নতুন ও পুরনো সংস্করণ একসাথে চলে। এটির ব্যাখ্যা হলো ক্যানারি ডিপ্লয়মেন্টে একটি অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ প্রথমে একটি ছোট ছোট সাবসেট ব্যবহারকারীর কাছে পাঠানো হয় এবং তাদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। সবকিছু ঠিক থাকলে ধীরে ধীরে সকল ব্যবহারকারীর কাছে এটি রোল আউট করা হয়। অন্যদিকে ব্লু গ্রিন ডিপ্লয়মেন্টে দুটি অভিন্ন প্রোডাকশন পরিবেশ তৈরি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর লোড ব্যালেন্সার ব্যবহার করে একেবারে সকল ট্রাফিক ব্লু থেকে গ্রিন পরিবেশে সুইচ করা হয়। প্রশ্ন নম্বর 54, সার্ভারলেস কম্পিউটিং কি? অপশন নম্বর ক, সার্ভার ছাড়াই কম্পিউটিং করা। অপশন নম্বর খ, এমন একটি ক্লাউড কম্পিউটিং মডেল যেখানে ক্লাউড প্রোভাইডার সার্ভার পরিচালনা করে এবং ডেভেলপাররা শুধুমাত্র কোড লেখার উপর মনোযোগ দেয়। অপশন নম্বর গ, একটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন। অপশন নম্বর ঘ, একটি হার্ডওয়্যার। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, এমন একটি ক্লাউড কম্পিউটিং মডেল যেখানে ক্লাউড প্রোভাইডার সার্ভার পরিচালনা করে এবং ডেভেলপাররা শুধুমাত্র কোড লেখার উপর মনোযোগ দেয়। এটির ব্যাখ্যা হলো সার্ভারলেস কম্পিউটিং বলতে এমন একটি ক্লাউড এক্সিকিউশন মডেল বোঝায় যেখানে ডেভেলপারদের সার্ভার প্রভিশনিং, ম্যানেজমেন্ট বা স্কেলিং নিয়ে চিন্তা করতে হয় না। এই সমস্ত কাজ ক্লাউড প্রোভাইডার পরিচালনা করে। ডেভেলপাররা শুধুমাত্র তাদের অ্যাপ্লিকেশন কোড লিখে আপলোড করেন এবং কোডটি শুধুমাত্র যখন চালানো হয় ঠিক ততটুকু সময়ের জন্যই বিল করা হয়। প্রশ্ন নম্বর 55, ফ্যাস ও আইএস এর মধ্যে পার্থক্য কি? অপশন নম্বর ক, ফ্যাস ফাংশন ভিত্তিক, আইএস ভার্চুয়াল মেশিন ভিত্তিক। অপশন নম্বর খ, আইএসএ ব্যবহারকারীকে অপারেটিং সিস্টেম ও সার্ভার পরিচালনা করতে হয়, ফ্যাসে করতে হয় না। অপশন নম্বর গ, ফ্যাস হলো সার্ভারলেসের একটি রূপ আর আইএস হলো ক্লাউডের একটি মৌলিক স্তর। অপশন নম্বর ঘ, উপরের সবগুলো। এটির সঠিক উত্তর হলো উপরের সবগুলো। এটির ব্যাখ্যা হলো আইএএস, যার পূর্ণরূপ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, ক্লাউড কম্পিউটিং এর একটি মৌলিক স্তর যেখানে ব্যবহারকারীকে ভার্চুয়াল মেশিন, স্টোরেজ এবং নেটওয়ার্কের মতো অবকাঠামো ভাড়া দেওয়া হয়, কিন্তু তাকে অপারেটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যার নিজে পরিচালনা করতে হয়। অন্যদিকে ফাংশন অ্যাজ এ সার্ভিস হলো সার্ভারলেস কম্পিউটিং এর একটি বাস্তবায়ন যেখানে ব্যবহারকারী শুধুমাত্র একটি ফাংশন বা কোডের টুকরো আপলোড করে এবং ক্লাউড প্রোভাইডার সেই কোডটি চালানোর জন্য প্রয়োজনীয় সকল অবকাঠামো স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে। প্রশ্ন নম্বর 56, অটো হিলিং সিস্টেম কি? অপশন নম্বর ক, একটি অ্যান্টিভাইরাস। অপশন নম্বর খ, এমন একটি সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে কোনো সমস্যা বা ব্যর্থতা শনাক্ত করে এবং মানুষের হস্তক্ষেপ ছাড়াই তা সমাধান বা পুনরুদ্ধার করে। অপশন নম্বর গ, একটি ডেটা ব্যাকআপ সিস্টেম। অপশন নম্বর ঘ, একটি স্বয়ংক্রিয় আপডেট সিস্টেম। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার খ, এমন একটি সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে কোনো সমস্যা বা ব্যর্থতা শনাক্ত করে এবং মানুষের হস্তক্ষেপ ছাড়াই তা সমাধান বা পুনরুদ্ধার করে। এটির ব্যাখ্যা হলো অটো হিলিং সিস্টেম হলো এমন একটি ডিজাইন প্যাটার্ন যা একটি অ্যাপ্লিকেশন বা সিস্টেমকে আরও স্থিতিস্থাপক করে তোলে। এই ধরনের সিস্টেম ক্রমাগতভাবে নিজের স্বাস্থ্য পর্যবেক্ষণ করে। যদি কোনো উপাদান অসুস্থ বা ব্যর্থ হয় তাহলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে সেটিকে রিস্টার্ট করা
প্রতিস্থাপন করা বা ট্রাফিক অন্য সুস্থ উপাদানে সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ নিয়ে নিজেকে পুনরুদ্ধার করে। কুবারনেটিসের রেপ্লিকেশন কন্ট্রোলার এর একটি ভালো উদাহরণ। প্রশ্ন নম্বর 57, ওয়েব হুকস ও এপিআই কলব্যাকস এর মধ্যে পার্থক্য কী? অপশন নাম্বার ক, ওয়েব হুক একটি সার্ভার থেকে ক্লায়েন্টে পুশ ভিত্তিক ইভেন্ট পাঠায়, এপিআই কলব্যাক ক্লায়েন্ট দ্বারা নির্ধারিত হয়। অপশন নম্বর খ, দুটো প্রায়শই একই অর্থে ব্যবহৃত হয়, তবে ওয়েব হুক একটি নির্দিষ্ট বাস্তবায়ন। অপশন নম্বর গ, এপিআই কলব্যাক এর জন্য ক্লায়েন্টকে ক্রমাগত সার্ভার চেক করতে হয়। অপশন নম্বর ঘ, ক ও খ উভয়ই সঠিক। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর ঘ। এটির ব্যাখ্যা, ওয়েব হুক এবং এপিআই কলব্যাক প্রায়শই বিনিময়যোগ্যভাবে ব্যবহৃত হয় এবং দুটোই রিভার্স এপিআই এর ধারণা অনুসরণ করে। মূল ধারণা হলো ক্লায়েন্টকে বারবার সার্ভারে তথ্যের জন্য জিজ্ঞাসা করার পরিবর্তে সার্ভার নিজেই যখন কোনো ঘটনা ঘটে তখন ক্লায়েন্টের দেওয়া একটি নির্দিষ্ট ইউআরএলে একটি এসটিটিপি অনুরোধ পাঠিয়ে তাকে অবহিত করে। ওয়েব হুক হলো এই কলব্যাক মেকানিজমের একটি জনপ্রিয় ওয়েব ভিত্তিক বাস্তবায়ন। প্রশ্ন নম্বর 58, ডিপেন্ডেন্সি ইনজেকশন কি? অপশন নম্বর ক, একটি সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন যেখানে একটি অবজেক্টের নির্ভরতাগুলো বাইরে থেকে সরবরাহ করা হয়, অবজেক্টটি নিজে তৈরি করে না। অপশন নম্বর খ, একটি নিরাপত্তা দুর্বলতা। অপশন নম্বর গ, একটি লাইব্রেরি ম্যানেজমেন্ট টুল। অপশন নম্বর ঘ, একটি ডিবাগিং কৌশল। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর ক, একটি সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন যেখানে একটি অবজেক্টের নির্ভরতাগুলো বাইরে থেকে সরবরাহ করা হয়, অবজেক্টটি নিজে তৈরি করে না। এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যা হলো, ডিপেন্ডেন্সি ইনজেকশন একটি ডিজাইন প্যাটার্ন যা সফটওয়্যারের বিভিন্ন অংশের মধ্যে কাপলিং কমায় এবং কোডকে আরও মডুলার ও টেস্টেবল করে তোলে। এই প্যাটার্নে একটি ক্লাস বা অবজেক্ট তার প্রয়োজনীয় অনন্য অবজেক্ট নিজে তৈরি না করে বরং সেগুলোকে একটি বাহ্যিক উৎস থেকে গ্রহণ করে। প্রশ্ন নম্বর 59, সিঙ্গেলটন ও ফ্যাক্টরি প্যাটার্ন এর মধ্যে পার্থক্য কি? অপশন নম্বর ক, সিঙ্গলেটন নিশ্চিত করে একটি ক্লাসের শুধুমাত্র একটি ইনস্ট্যান্স থাকবে। ফ্যাক্টরি প্যাটার্ন অবজেক্ট তৈরির প্রক্রিয়াকে এনক্যাপসুলেট করে। অপশন নম্বর খ, দুটোই অবজেক্ট তৈরির জন্য ব্যবহৃত হয়। অপশন নম্বর গ, সিঙ্গলেটন শুধুমাত্র একটি অবজেক্ট তৈরি করে, ফ্যাক্টরি অনেক অবজেক্ট তৈরি করে। অপশন নম্বর ঘ, উপরের সবগুলো। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার ঘ, উপরের সবগুলো। এটির ব্যাখ্যা, সিঙ্গেলটন এবং ফ্যাক্টরি উভয়ই ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন, কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন। সিঙ্গেলটন প্যাটার্নের লক্ষ্য হলো নিশ্চিত করা যে একটি নির্দিষ্ট ক্লাসের শুধুমাত্র একটি অবজেক্ট বা ইনস্ট্যান্স তৈরি হবে এবং সেই ইনস্ট্যান্সটিতে একটি গ্লোবাল অ্যাক্সেস পয়েন্ট থাকবে। অন্যদিকে ফ্যাক্টরি প্যাটার্নের লক্ষ্য হলো অবজেক্ট তৈরির জন্য লজিককে ক্লায়েন্ট কোড থেকে আলাদা করার, যাতে ক্লায়েন্টকে নির্দিষ্ট ক্লাস সম্পর্কে না জেনেই বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করা যায়। প্রশ্ন নম্বর 60, অবজারভার অ্যান্ড অ্যাডাপ্টার প্যাটার্ন এর তুলনা কি? অপশন নম্বর ক, দুটোই স্ট্রাকচারাল প্যাটার্ন। অপশন নম্বর খ, অবজারভার বিহেভিয়ারাল প্যাটার্ন, অ্যাডাপ্টার হলো স্ট্রাকচারাল প্যাটার্ন। অপশন নম্বর গ,
অবজারভার এক থেকে বহু নির্ভরতা তৈরি করে, অপরদিকে অ্যাডাপ্টার দুটি অসামঞ্জস্যপূর্ণ ইন্টারফেসকে একসাথে কাজ করতে সাহায্য করে। অপশন নম্বর খ ও গ উভয়ই সঠিক। এটির সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ঘ। এটির ব্যাখ্যা হলো, এই দুটি ডিজাইন প্যাটার্নের উদ্দেশ্য এবং ধরন সম্পূর্ণ ভিন্ন। অ্যাডাপ্টার প্যাটার্ন একটি স্ট্রাকচারাল প্যাটার্ন। এটি একটি সেতুর মতো কাজ করে, যা দুটি ভিন্ন বা অসামঞ্জস্যপূর্ণ ইন্টারফেস যুক্ত ক্লাসকে একসাথে কাজ করতে দেয়। অন্যদিকে অবজারভার প্যাটার্ন একটি বিহেভিয়ারাল প্যাটার্ন। এটি একটি এক থেকে বহু নির্ভরতা তৈরি করে, যেখানে একটি অবজেক্টের অবস্থার পরিবর্তন হলে তার উপর নির্ভরশীল সকল অবজেক্ট স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পায় এবং আপডেট হয়। প্রশ্ন নম্বর 61, রিপোজিটরি ও সার্ভিস লেয়ারের মধ্যে পার্থক্য কি? অপশন নাম্বার ক, রিপোজিটরি ডেটা অ্যাক্সেস লজিক নিয়ে কাজ করে, সার্ভিস লেয়ার ব্যবসায়িক লজিক নিয়ে কাজ করে। অপশন নম্বর খ, সার্ভিস লেয়ার রিপোজিটরি লেয়ারকে ব্যবহার করে। অপশন নম্বর গ, এই স্তরগুলো অ্যাপ্লিকেশনকে আরও সংগঠিত ও রক্ষণাবেক্ষণযোগ্য করে। অপশন নম্বর ঘ, উপরের সবগুলো। এটির সঠিক উত্তর হলো সবগুলোই। কারণ এটির যদি আমরা ব্যাখ্যা দেখি, একটি মাল্টি লেয়ার আর্কিটেকচারে রিপোজিটরি এবং সার্ভিস লেয়ারের দায়িত্ব আলাদা। রিপোজিটরি লেয়ারের কাজ হলো ডেটা স্টোরেজ থেকে ডেটা পড়া এবং লেখার মতো ডেটা অ্যাক্সেস সংক্রান্ত কাজগুলো করা। অন্যদিকে সার্ভিস লেয়ার এই রিপোজিটরিকে ব্যবহার করে মূল ব্যবসায়িক নিয়ম বা বিজনেস লজিক বাস্তবায়ন করে এবং অ্যাপ্লিকেশন বা কন্ট্রোলার লেয়ারকে একটি সহজ ইন্টারফেস প্রদান করে। প্রশ্ন নম্বর 62, ফিচার টগলস কি? অপশন নম্বর ক, একটি সফটওয়্যার ফিচার। অপশন নম্বর খ, সোর্স কোড পরিবর্তন না করেই রিয়েল টাইমে একটি সফটওয়্যারের নির্দিষ্ট ফিচার চালু বা বন্ধ করার একটি কৌশল। অপশন নম্বর গ, একটি কনফিগারেশন ফাইল। অপশন নম্বর ঘ, একটি ইউজার ইন্টারফেস উপাদান। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, সোর্স কোড পরিবর্তন না করেই রিয়েল টাইমে একটি সফটওয়্যারের নির্দিষ্ট ফিচার চালু বা বন্ধ করার একটি কৌশল। এটির ব্যাখ্যা হলো, ফিচার টগল, যা ফিচার ফ্ল্যাগ নামেও পরিচিত, একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কৌশল। এর মাধ্যমে ডেভেলপাররা একটি অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট কোনো ফিচারকে একটি কন্ডিশনাল ব্লকের মধ্যে রেখে দেন, যা একটি কনফিগারেশন থেকে নিয়ন্ত্রিত হয়। এর ফলে নতুন কোড ডিপ্লয় না করেই বা অ্যাপ রিস্টার্ট না দিয়েই রিয়েল টাইমে কোনো ফিচার ব্যবহারকারীদের জন্য চালু বা বন্ধ করা যায়, যা ক্যানারি রিলিজ এবং এবি টেস্টিং এ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রশ্ন নম্বর 63, এপিআই মকিং কিভাবে করা হয়? অপশন নম্বর ক, আসল এপিআই এর মতো আচরণকারী একটি নকল বা সিমুলেটেড এপিআই তৈরি করে। অপশন নম্বর খ, এপিআই টেস্টিং বন্ধ করে। অপশন নম্বর গ, শুধুমাত্র সফল রেসপন্স টেস্ট করে। অপশন নম্বর ঘ, একটি ভিন্ন এপিআই ব্যবহার করে। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর ক, আসল এপিআই এর মতো আচরণকারী একটি নকল বা সিমুলেটেড এপিআই তৈরি করে। এটির ব্যাখ্যা হলো, এপিআই মকিং হলো টেস্টিং এর সময় ব্যবহারের জন্য একটি নকল এপিআই তৈরি করার প্রক্রিয়া, যখন আসল ব্যাক এন্ড এপিআই তৈরি হয়নি বা সহজলভ্য নয়, তখন ফ্রন্ট এন্ড ডেভেলপাররা
একটি মক এপিআই ব্যবহার করতে পারেন যা আসল এপিআই এর মতো পূর্ব নির্ধারিত ডেটা বা রেসপন্স রিটার্ন করে। এর ফলে ডেভেলপমেন্ট প্রক্রিয়ার বিভিন্ন অংশ একে অপরের জন্য অপেক্ষা না করে সমান্তরালভাবে চলতে পারে। প্রশ্ন নম্বর ৬৪, লোড টেস্টিং ও পারফরম্যান্স টেস্টিং কত গুরুত্বপূর্ণ? অপশন নম্বর ক, কিছুটা গুরুত্বপূর্ণ। অপশন নম্বর খ, শুধুমাত্র বড় অ্যাপ্লিকেশনের জন্য গুরুত্বপূর্ণ। অপশন নম্বর গ, একটি সফটওয়্যার প্রোডাকশনে যাওয়ার আগে তার স্থিতিশীলতা, গতি এবং স্কেলেবিলিটি নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপশন নম্বর ঘ, এর কোনো গুরুত্ব নেই। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর গ, একটি সফটওয়্যার প্রোডাকশনে যাওয়ার আগে তার স্থিতিশীলতা, গতি এবং স্কেলেবিলিটি নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটির ব্যাখ্যা হলো লোড টেস্টিং এবং পারফরম্যান্স টেস্টিং সফটওয়্যারের গুণগত মান নিশ্চিত করার জন্য অপরিহার্য। পারফরম্যান্স টেস্টিং একটি অ্যাপ্লিকেশনের গতি, প্রতিক্রিয়া এবং স্থিতিশীলতা পরিমাপ করে। এর একটি অংশ হলো লোড টেস্টিং, যা পরীক্ষা করে যে অ্যাপ্লিকেশনটি একটি নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীর চাপ বা লোড কতটা ভালোভাবে সামলাতে পারে। এই পরীক্ষাগুলো প্রোডাকশনে অপ্রত্যাশিত ক্রাশ বা ধীরগতি প্রতিরোধ করতে সাহায্য করে। প্রশ্ন নম্বর ৬৫, সিআই বা সিডি পাইপলাইন্স কিভাবে সেট আপ করবেন? অপশন নম্বর ক, একটি ভার্সন কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে। অপশন নম্বর খ, একটি সিআই বা সিডি টুল কনফিগার করে। অপশন নম্বর গ, স্বয়ংক্রিয় বিল্ড টেস্ট এবং ডিপ্লয়মেন্টের জন্য স্ক্রিপ্ট বা ধাপ নির্ধারণ করে। অপশন নম্বর ঘ, উপরের সবগুলো। এটির সঠিক উত্তর হলো সবগুলো। এটির ব্যাখ্যা হলো একটি সিআই বা সিডি, আর সিআই বা সিডি এর পূর্ণরূপ কি এটা যদি জেনে না থাকেন তাহলে এটা বলে দিই। সিআই এর পূর্ণরূপ হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, আর সিডি এর পূর্ণরূপ হচ্ছে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। তো এই পাইপলাইন সেট আপ করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। প্রথমে সোর্স কোড একটি ভার্সন কন্ট্রোল সিস্টেমে রাখতে হয়। এরপর জেনকিন্স বা গিটল্যাব সিআই এর মতো একটি টুল কনফিগার করতে হয়, যা কোড পরিবর্তনের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে কোডটি নিয়ে আসে, কম্পাইল বা বিল্ড করে, ইউনিট ও ইন্টিগ্রেশন টেস্ট চালায় এবং সফল হলে স্বয়ংক্রিয়ভাবে একটি টেস্টিং বা প্রোডাকশন পরিবেশে ডিপ্লয় করে। প্রশ্ন নম্বর ৬৬, ইউনিট টেস্ট এবং ইন্টিগ্রেশন টেস্ট এর মধ্যে পার্থক্য কী? অপশন নম্বর ক, ইউনিট টেস্ট কোডের ক্ষুদ্রতম অংশ পরীক্ষা করে। ইন্টিগ্রেশন টেস্ট একাধিক অংশ একসাথে সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে। অপশন নম্বর খ, ইউনিট টেস্ট সহজ, ইন্টিগ্রেশন টেস্ট কঠিন। অপশন নম্বর গ, ইউনিট টেস্ট ডেভেলপাররা লেখে আর ইন্টিগ্রেশন টেস্ট টেস্টাররা লেখে। অপশন নম্বর ঘ, কোনো পার্থক্য নেই। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর ক, ইউনিট টেস্ট কোডের ক্ষুদ্রতম অংশ পরীক্ষা করে আর ইন্টিগ্রেশন টেস্ট একাধিক অংশ একসাথে সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে। এটির ব্যাখ্যা হলো ইউনিট টেস্ট হলো সফটওয়্যার টেস্টিং এর সবচেয়ে মৌলিক স্তর, যেখানে একটি অ্যাপ্লিকেশনের ক্ষুদ্রতম স্বতন্ত্র অংশ আলাদাভাবে পরীক্ষা করা হয়। অন্যদিকে ইন্টিগ্রেশন টেস্ট এর পরবর্তী ধাপ, যেখানে একাধিক ইউনিট বা মডিউলকে একত্রিত করে পরীক্ষা করা হয় যে তারা একসাথে সঠিকভাবে কাজ করছে এবং ডেটা আদান প্রদান করতে পারছে কিনা। প্রশ্ন নম্বর ৬৭, মক ভার্সেস স্টাবস এর মধ্যে পার্থক্য কী? অপশন নম্বর ক, দুটোই টেস্টিংয়ের সময় ব্যবহৃত নকল অবজেক্ট। অপশন নম্বর খ, স্টাব পূর্ব নির্ধারিত উত্তর প্রদান করে, মক অবজেক্টের আচরণও পরীক্ষা করে।
অপশন নম্বর গ, মক শুধু ইনপুট নেয়, স্টাব আউটপুট দেয়। অপশন নম্বর ঘ, ওই একটাই, যে কোনো পার্থক্য নেই। তো এটির সঠিক উত্তর কী হবে যদি আপনারা জেনে থাকেন, তাহলে আপনাদের হাতে 5 সেকেন্ড সময় দেওয়া হলো, দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। তো এর সঠিক উত্তর হলো অপশন নম্বর খ। এটির ব্যাখ্যা হলো ইউনিট টেস্টিং এ মক এবং স্টাব উভয়ই টেস্ট ডাবল বা নকল অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন। একটি স্ট্যাব শুধুমাত্র একটি ফাংশন কলের জবাবে একটি পূর্ব নির্ধারিত বা ক্যান্ট উত্তর প্রদান করে যাতে টেস্টটি চলতে পারে। অন্যদিকে একটি মক আরও বুদ্ধিমান, এটি শুধুমাত্র উত্তরই দেয় না, বরং এটি পরীক্ষা করে যে নির্দিষ্ট মেথডটি কতবার কি প্যারামিটার দিয়ে কল করা হয়েছে, অর্থাৎ এই অবজেক্টের সাথে মিথস্ক্রিয়া বা আচরণও যাচাই করে। প্রশ্ন নম্বর 68, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড বেসড প্র্যাকটিস কি? অপশন নম্বর ক, কোডকে মডুলার ও পুনঃব্যবহারযোগ্য করা। অপশন নম্বর খ, ভার্সন কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা। অপশন নম্বর গ, ডকুমেন্টেশন এবং টেস্টিংয়ের উপর গুরুত্ব দেওয়া। অপশন নম্বর ঘ, উপরের সবগুলো। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর ঘ, উপরের সবগুলো। এটির ব্যাখ্যা যদি আমরা দেখি, যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড কার্যকরভাবে ব্যবহারের জন্য কিছু সেরা অভ্যাস অনুসরণ করা উচিত। ইনফ্রাস্ট্রাকচার কোডকে ছোট ছোট পুনঃব্যবহারযোগ্য মডিউলে ভাগ করা উচিত। সকল কোডকে অবশ্যই গিটের মতো একটি ভার্সন কন্ট্রোল সিস্টেমে রাখতে হবে যাতে পরিবর্তনগুলো ট্র্যাক করা যায়, এবং কোডের প্রতিটি অংশের জন্য সুস্পষ্ট ডকুমেন্টেশন থাকা এবং স্বয়ংক্রিয় টেস্টিং প্রয়োগ করা অত্যন্ত জরুরি। প্রশ্ন নম্বর 69, ডিজাস্টার রিকভারি প্ল্যান কিভাবে করবেন? অপশন নম্বর ক, সম্ভাব্য ঝুঁকি ও তার ব্যবসায়িক প্রভাব বিশ্লেষণ করে। অপশন নম্বর খ, পুনরুদ্ধারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। অপশন নম্বর গ, নিয়মিত ব্যাকআপ এবং ডেটা রেপ্লিকেশনের ব্যবস্থা করে। অপশন নম্বর ঘ, উপরের সবগুলো ধাপ অনুসরণ করে। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর ঘ, উপরের সবগুলো ধাপ অনুসরণ করে। এটির ব্যাখ্যা হলো একটি ডিজাস্টার রিকভারি প্ল্যান তৈরির জন্য একটি পদ্ধতিগত অ্যাপ্রোচ প্রয়োজন। প্রথমে একটি বিজনেস ইম্প্যাক্ট অ্যানালিসিস করে কোনো সিস্টেমগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করতে হয়। এরপর রিকভারি টাইম, অবজেক্টিভ, কত দ্রুত সিস্টেম পুনরুদ্ধার করতে হবে, এবং রিকভারি পয়েন্ট অবজেক্টিভ নির্ধারণ করতে হয়, এবং সবশেষে এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নিয়মিত ডেটা ব্যাকআপ, ডেটা রেপ্লিকেশন এবং পর্যায়ক্রমিক ড্রিল বা মহড়ার ব্যবস্থা করতে হয়। প্রশ্ন নম্বর 70, সার্ভিস লেভেল অবজেক্টিভ কি ও তার ভূমিকা কি? অপশন নম্বর ক, এটি একটি আইনি চুক্তি। অপশন নম্বর খ, এটি একটি সার্ভিসের নির্ভরযোগ্যতার জন্য একটি অভ্যন্তরীণ পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা। এর ভূমিকা হলো নির্ভরযোগ্যতা এবং উদ্ভাবনের গতির মধ্যে ভারসাম্য বজায় রাখা। অপশন নম্বর গ, এটি ব্যবহারকারীর সন্তুষ্টির পরিমাপ। অপশন নম্বর ঘ, এটি একটি মার্কেটিং টুল। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, এটি একটি সার্ভিসের নির্ভরযোগ্যতার জন্য একটা অভ্যন্তরীণ এটির সঠিক উত্তর খ। যাই হোক, এটির ব্যাখ্যা হলো সার্ভিস লেভেল অবজেক্টিভ বা এসএলও হলো একটি সার্ভিসের পারফরম্যান্সের জন্য নির্ধারিত একটি সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য লক্ষ্য। এটি সার্ভিস লেভেল এগ্রিমেন্ট এর চেয়ে কঠোর, এবং এটি একটি দলের অভ্যন্তরীণ লক্ষ্য হিসেবে কাজ করে। এর প্রধান ভূমিকা হলো
একটি সার্ভিসের নির্ভরযোগ্যতার মাত্রা নির্ধারণ করা এবং এর উপর ভিত্তি করে এরর বাজেট তৈরি করা, যা ডেভেলপারদেরকে নির্ভরযোগ্যতা এবং নতুন ফিচার তৈরির গতির মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ পর্যন্ত ৭০টি প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানতে পেরেছি। তো এখন আমরা পরবর্তী প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে জানব। তো আবারও বলতেছি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন। প্রশ্ন নম্বর ৭১, এরর বাজেট কি? অপশন ক, সফটওয়্যারের বাগ ঠিক করার জন্য বাজেট। অপশন নম্বর খ, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি সার্ভিসের জন্য গ্রহণযোগ্য মোট ডাউন টাইম বা ব্যর্থতার পরিমাণ। অপশন নম্বর গ, একটি আর্থিক বাজেট। অপশন নম্বর ঘ, টেস্টিং এর সময়। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি সার্ভিসের জন্য গ্রহণযোগ্য মোট ডাউন টাইম বা ব্যর্থতার পরিমাণ। এটির ব্যাখ্যা যদি আমরা দেখি, যে এরর বাজেট সরাসরি সার্ভিস লেভেল অবজেক্টিভ থেকে উদ্ভূত একটি ধারণা। যদি একটি সার্ভিসের এসএলও ৯৯.৯৫% প্রাপ্যতা হয়, তাহলে এর এরর বাজেট হল 0.05%। এই 0.05% সময়টুকু হল সেই পরিমাণ অনির্ভরযোগ্যতা যা দলটি কোনো জরিমানা ছাড়াই খরচ করতে পারে। ডেভেলপাররা এই বাজেটটি নতুন ফিচার রিলিজ করা, রক্ষণাবেক্ষণ বা অন্যান্য ঝুঁকিপূর্ণ কাজের জন্য ব্যবহার করতে পারে। বাজেট শেষ হয়ে গেলে নির্ভরযোগ্যতা ফিরিয়ে আনার উপর মনোযোগ দিতে হয়। প্রশ্ন নম্বর ৭২, অ্যালার্টিং ও মনিটরিং পার্থক্য কী? অপশন ক, কোনো পার্থক্য নেই। অপশন খ, মনিটরিং হলো সিস্টেমের অবস্থা সম্পর্কে ডেটা সংগ্রহ ও প্রদর্শন করা। অ্যালার্টিং হলো যখন কোনো মেট্রিক্স একটি বিপজ্জনক থ্রেশহোল্ড অতিক্রম করে তখন অবহিত করা। অপশন নাম্বার গ, অ্যালার্টিং ডেটা সংগ্রহ করে, মনিটরিং অবহিত করে। অপশন নাম্বার ঘ, মনিটরিং স্বয়ংক্রিয়, অ্যালার্টিং ম্যানুয়াল। এটির সঠিক উত্তর হলো অপশন নাম্বার খ, মনিটরিং হলো সিস্টেমের অবস্থা সম্পর্কে ডেটা সংগ্রহ ও প্রদর্শন করা। আর যে অ্যালার্টিং রয়েছে, এই অ্যালার্টিং হলো যখন কোনো মেট্রিক্স একটি বিপজ্জনক থ্রেশহোল্ড অতিক্রম করে তখন অবহিত করা। এটির ব্যাখ্যা হলো মনিটরিং এবং অ্যালার্টিং ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও এক নয়। মনিটরিং হলো একটি সিস্টেমের স্বাস্থ্য ও পারফরম্যান্স সম্পর্কিত বিভিন্ন মেট্রিক্স ক্রমাগতভাবে সংগ্রহ করা এবং ড্যাশবোর্ডে প্রদর্শন করার প্রক্রিয়া। অন্যদিকে অ্যালার্টিং হলো সেই মনিটর করা ডেটার উপর ভিত্তি করে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। যখন কোনো মেট্রিক্সের মান একটি পূর্ব নির্ধারিত অস্বাভাবিক বা বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়, তখন এটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নোটিফিকেশন বা সতর্কবার্তা পাঠায়। প্রশ্ন নম্বর ৭৩, লগ অ্যাগ্রিগেশন কি? অপশন ক, লগ ডিলিট করা। অপশন খ, বিভিন্ন সোর্স থেকে লগ সংগ্রহ করে একটি কেন্দ্রীয় স্থানে সংরক্ষণ ও বিশ্লেষণ করা। অপশন গ, শুধুমাত্র এরর লগ সংগ্রহ করা। অপশন ঘ, লগ ফাইল প্রিন্ট করা। এটির সঠিক উত্তর অপশন নাম্বার খ। এটির ব্যাখ্যা হলো লগ এগ্রিগেশন বা সেন্ট্রালাইজড লগিং হলো একটি ডিস্ট্রিবিউটেড সিস্টেমের বিভিন্ন সার্ভার
অ্যাপ্লিকেশন এবং ডিভাইস থেকে উৎপন্ন লগগুলোকে সংগ্রহ করে একটি একক কেন্দ্রীয় স্থানে পাঠানোর একটি প্রক্রিয়া। এর ফলে ডেভেলপার এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররা সহজেই এক জায়গা থেকে সকল লগ অনুসন্ধান, বিশ্লেষণ এবং সমস্যা নির্ণয় করতে পারেন। প্রশ্ন নম্বর ৭৪, ট্র্যাকিং ভার্সেস লগিং এর মধ্যে পার্থক্য কী? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর খ, লগিং একটি নির্দিষ্ট ইভেন্টের রেকর্ড, ট্র্যাকিং একটি অনুরোধের সম্পূর্ণ যাত্রাপথের রেকর্ড। এটির ব্যাখ্যা হল লগিং এবং ট্রেসিং উভয়ই সিস্টেমের অবস্থা বোঝার জন্য ব্যবহৃত হয়, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। একটি লগ একটি সিস্টেমে ঘটা একটি একক বিচ্ছিন্ন ঘটনার রেকর্ড, অন্যদিকে একটি ট্রেস একটি ডিস্ট্রিবিউটেড সিস্টেমে একটি একক অনুরোধের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথ এবং প্রতিটি মাইক্রো সার্ভিসে কাটানো সময়ের একটি সামগ্রিক চিত্র প্রদান করে। প্রশ্ন নম্বর ৭৫, ডিস্ট্রিবিউটেড লগস কি? অপশন ক, একটি একক ফাইলে রাখা লগ। অপশন খ, একটি ডিস্ট্রিবিউটেড সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট বা সার্ভিস থেকে উৎপন্ন লগ। অপশন গ, একটি লগিং সফটওয়্যার। অপশন নম্বর ঘ, একটি এরর রিপোর্ট। এটির সঠিক উত্তর হল অপশন নম্বর খ, একটি ডিস্ট্রিবিউটেড সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট বা সার্ভিস থেকে উৎপন্ন লগ। এটির ব্যাখ্যা হল ডিস্ট্রিবিউটেড লগস বলতে একটি ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচারের বিভিন্ন নোড, সার্ভার বা সার্ভিস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা লগগুলোকে বোঝায়। এই লগগুলোকে কার্যকরভাবে ব্যবহার করার জন্য লগ এগ্রিগেশন টুলস ব্যবহার করে সেগুলোকে একটি কেন্দ্রীয় স্থানে একত্রিত করা অপরিহার্য। প্রশ্ন নম্বর ৭৬, ক্যাচিং ভার্সেস সিডিএন কি? তো এটির সঠিক উত্তর হচ্ছে ক্যাচিং ভার্সেস সিডিএন এর হচ্ছে যে ক্যাচিং এবং সিডিএন উভয়ই পারফরমেন্স উন্নত করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু তাদের পরিধি ভিন্ন। ক্যাচিং একটি সাধারণ কৌশল যেখানে প্রায়শই ব্যবহৃত ডেটাকে একটি দ্রুত অ্যাক্সেসযোগ্য স্থানে সাময়িকভাবে সংরক্ষণ করা হয়। অন্যদিকে সিডিএন বা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক হলো একটি ভৌগোলিকভাবে বিতরণ করা সার্ভারের নেটওয়ার্ক, যা একটি ওয়েবসাইটের স্ট্যাটিক কন্টেন্ট ব্যবহারকারীর সবচেয়ে কাছের সার্ভার থেকে ডেলিভারি করে, যার ফলে ওয়েবসাইট লোডিং টাইম নাটকীয়ভাবে কমে যায়। প্রশ্ন নম্বর ৭৭, রেডিস কি ও কেন ব্যবহার হয়? এটির সঠিক উত্তর হচ্ছে এটি একটি ইন মেমোরি ডেটা স্ট্রাকচার স্টোর, ক্যাশিং, সেশন ম্যানেজমেন্ট এবং রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়। এটির ব্যাখ্যা হলো রেডিস একটি অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন ওপেন সোর্স ইন মেমোরি কি ভ্যালু ডেটা স্টোর। যেহেতু এটি প্রধানত র্যামে ডেটা রাখে, তাই এটি ডিস্ক ভিত্তিক ডেটাবেসের চেয়ে বহুগুণ দ্রুত। এ কারণে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় ডেটাবেস কোয়েরি ক্যাশিং, ওয়েব সেশন সংরক্ষণ, মেসেজ কিউ এবং রিয়েল টাইম লিডার বোর্ডের মতো পারফরমেন্স নির্ভর কাজগুলোর জন্য। প্রশ্ন নম্বর ৭৮, মিমিক্যাস্ট ব্যবহার কিভাবে হয়? অপশন নম্বর ক, একটি প্রাইমারি ডেটাবেস হিসাবে। অপশন নম্বর খ, ডিস্ট্রিবিউটেড মেমোরি ক্যাশিং সিস্টেম হিসেবে। প্রায়শই ব্যবহৃত ডেটা বা অবজেক্ট মেমোরিতে রেখে ডেটাবেসের লোড কমানোর জন্য। অপশন নম্বর গ, ফাইল সংরক্ষণের জন্য। অপশন নম্বর ঘ, লগ এগ্রিগেশনের জন্য। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ,
ডিস্ট্রিবিউটেড মেমরি ক্যাশিং সিস্টেম হিসেবে প্রায়শই ব্যবহৃত ডেটা বা অবজেক্ট মেমরিতে রেখে ডেটাবেসের লোড কমানোর জন্য। এটির ব্যাখ্যা হলো মেমক্যাস্ট একটি উচ্চ পারফরমেন্স ডিস্ট্রিবিউটেড মেমরি অবজেক্ট কেসিং সিস্টেম। এর মূল কাজ হলো ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনের গতি বাড়ানো। এটি ডেটাবেস কল, এপিআই কল বা পেজ রেন্ডারিংয়ের ফলাফল থেকে প্রাপ্ত ডেটা বা অবজেক্টগুলোকে কি ভ্যালু পেয়ার হিসেবে র্যামে সংরক্ষণ করে। এর ফলে অ্যাপ্লিকেশনকে বারবার ডেটাবেস থেকে ডেটা আনতে হয় না, যা লোড কমায় এবং পারফরমেন্স উন্নত করে। প্রশ্ন নম্বর ৭৯, ডেটাবেস রেপ্লিকেশন ভার্সেস শার্ডিং এর মধ্যে পার্থক্য কী? অপশন নম্বর ক, রেপ্লিকেশন ডেটার কপি তৈরি করে, শার্ডিং ডেটা ভাগ করে। অপশন নম্বর খ, রেপ্লিকেশন রিড পারফরমেন্স ও প্রাপ্যতা বাড়ায়, আর শেয়ারিং রাইট পারফরমেন্স ও স্কেলেবিলিটি বাড়ায়। অপশন নম্বর গ, দুটোই ডেটাবেস স্কেলিং কৌশল। অপশন নম্বর ঘ, উপরের সবগুলো। এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর ঘ, উপরের সবগুলো। এটির ব্যাখ্যা হলো রেপ্লিকেশন এবং শার্ডিং উভয়ই ডেটাবেস স্কেলিংয়ের জন্য ব্যবহৃত কৌশল, কিন্তু তাদের পদ্ধতি ও উদ্দেশ্য ভিন্ন। রেপ্লিকেশনে একটি ডেটাবেসের সম্পূর্ণ ডেটার এক বা একাধিক কপি বিভিন্ন সার্ভারে রাখা হয়, যা ডেটার প্রাপ্যতা এবং রিড পারফরমেন্স বাড়ায়। অন্যদিকে শার্ডিংয়ে একটি বিশাল ডেটাবেসকে ছোট ছোট অংশে ভাগ করে বিভিন্ন সার্ভারে ছড়িয়ে দেওয়া হয়, যা রাইট পারফরমেন্স এবং সামগ্রিক স্কেলেবিলিটি বৃদ্ধি করে। প্রশ্ন নম্বর ৮০, হরিজন্টাল ভার্সেস ভার্টিক্যাল স্কেলিং কিভাবে উন্নয়ন লাভ করে? তো এটির ব্যাখ্যা যদি দেখি, যে ভার্টিক্যাল স্কেলিং মানে হলো একটি বিদ্যমান সার্ভারের ক্ষমতা বৃদ্ধি করা, যেমন আরও শক্তিশালী সিপিইউ, বেশি র্যাম বা বেশি দ্রুতগতির ডিস্ক যোগ করা। এটি করা সহজ, কিন্তু এক পর্যায়ে এর একটি শারীরিক সীমাবদ্ধতা রয়েছে। অন্যদিকে হরাইজন্টাল স্কেলিং মানে হলো সিস্টেমে আরও সার্ভার বা মেশিন যোগ করে লোড ভাগ করে নেওয়া। এটি বাস্তবায়ন করা কিছুটা জটিল হলেও এর মাধ্যমে একটি সিস্টেমকে প্রায় অসীমভাবে স্কেল করা সম্ভব। প্রশ্ন নম্বর ৮১, লোড ব্যালেন্সার এবং রিভার্স প্রক্সি পৃথক কী রূপে কাজ করে? তো এটির সঠিক উত্তর হবে যে লোড ব্যালেন্সার এবং রিভার্স প্রক্সি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং প্রায়শই একই সফটওয়্যার দিয়ে বাস্তবায়িত হয়। রিভার্স প্রক্সির মূল কাজ হলো ক্লায়েন্টের কাছ থেকে অনুরোধ গ্রহণ করে সেটিকে এক বা একাধিক ব্যাক এন্ড সার্ভারের কাছে পাঠানো এবং ক্লায়েন্টের কাছ থেকে ব্যাক এন্ড সার্ভারের পরিচয় গোপন রাখা। যখন একটি রিভার্স প্রক্সি আগত ট্রাফিককে একটি সুনির্দিষ্ট অ্যালগরিদম ব্যবহার করে একাধিক সার্ভারের মধ্যে সুষমভাবে বিতরণ করে, তখন সেটি একটি লোড ব্যালেন্সার হিসেবেও কাজ করে। প্রশ্ন নম্বর ৮২, কিবারনেটস পড ডিপ্লয়মেন্ট রিপ্লেস সেটের মধ্যে পার্থক্য কী? তো এর উত্তর হলো যে কুবারনেটিস পড হলো এক বা একাধিক কন্টেইনারের একটি গ্রুপ এবং এটি ডিপ্লয়মেন্টের সবচেয়ে ক্ষুদ্রতম একক। রেপ্লিক্যাসেট একটি কন্ট্রোলার যা নিশ্চিত করে যে একটি নির্দিষ্ট সংখ্যক অভিন্ন পডের রেপ্লিকা সবসময় চলমান থাকবে। ডিপ্লয়মেন্ট একটি আরও উচ্চ স্তরের অবজেক্ট যা রেপ্লিক্যাসেটকে পরিচালনা করে এবং ডিক্লারেটিভ আপডেট, রোলআউট এবং রোলব্যাকের মতো অত্যাধুনিক ফিচার প্রদান করে। তাই সাধারণত পড ব্যবস্থাপনার জন্য সরাসরি
রেপ্লিক অ্যাসিডের পরিবর্তে ডিপ্লয়মেন্ট ব্যবহার করা হয়? প্রশ্ন নম্বর 83, পড ডিসরাপশন বাজেট কি? অপশন নম্বর ক, একটি পডের রিসোর্স বাজেট। অপশন নম্বর খ, স্বেচ্ছাকৃত বিঘ্নের সময় একটি অ্যাপ্লিকেশনের জন্য ন্যূনতম কতগুলো পড সচল থাকতে হবে তা নির্ধারণ করে। অপশন নম্বর গ, একটি নেটওয়ার্ক পলিসি। অপশন নম্বর ঘ, একটি ক্লাস্টার রিসোর্স। তো এর সঠিক উত্তর হলো অপশন নম্বর খ। তো এটির ব্যাখ্যা যে পড ডিসরাপশন বাজেট বা পিডিবি কুবারনেটিসের একটি ফিচার, যা একটি অ্যাপ্লিকেশনের উচ্চ প্রাপ্যতা নিশ্চিত করে। এটি নির্ধারণ করে যে কোনো স্বেচ্ছাকৃত বিঘ্ন, যেমন নোড ড্রেন করা বা আপগ্রেড করার সময় একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য কমপক্ষে কতগুলো পড বা রেপ্লিকা একই সাথে সচল থাকতে হবে। এর ফলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররা রক্ষণাবেক্ষণের কাজ করার সময়েও অ্যাপ্লিকেশনের সার্ভিস লেভেল ঠিক রাখতে পারেন। প্রশ্ন নম্বর 84, সার্ভিস মেশ ইনজেকশন কি? অপশন নম্বর ক, অ্যাপ্লিকেশনের কোড পরিবর্তন করে। অপশন নম্বর খ, কুবারনেটিস এডমিশন কন্ট্রোলার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি অ্যাপ্লিকেশনের পডে একটি সাইডকার প্রক্সি কন্টেইনার যুক্ত করে। অপশন নম্বর গ, একটি নতুন পড তৈরি করে। অপশন নম্বর ঘ, একটি সিউ বা সিডি পাইপলাইন দ্বারা। এটির সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর খ। এটির ব্যাখ্যা হলো সার্ভিস মেশ ইনজেকশন একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। যখন একটি নতুন পড তৈরি করা হয়, কুবারনেটিসের মুটেটিং এডমিশন ওয়েবহুক এটিকে ইন্টারসেপ্ট করে। যদি পডটি সার্ভিস মেশের জন্য সক্ষম করা থাকে, তাহলে ওয়েবহুকটি পডের সংজ্ঞায় একটি অতিরিক্ত কন্টেইনার বা সাইডকার প্রক্সি যুক্ত করে দেয়। এর ফলে অ্যাপ্লিকেশন কোডের কোনো পরিবর্তন ছাড়াই সার্ভিস মেশের সকল সুবিধা পাওয়া যায়। প্রশ্ন নম্বর 85, এমটিএলএস কিভাবে কাজ করে? অপশন নম্বর ক, শুধুমাত্র সার্ভার তার পরিচয় দেয়। অপশন নম্বর খ, ক্লায়েন্ট এবং সার্ভার উভয়ই ডিজিটাল সার্টিফিকেট ব্যবহার করে একে অপরের পরিচয় যাচাই করে এবং একটি এনক্রিপ্টেড চ্যানেল তৈরি করে। অপশন নম্বর গ, এটি একটি ফায়ারওয়াল। অপশন নম্বর ঘ, এটি শুধুমাত্র ডেটা এনক্রিপ্ট করে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর যদি আপনারা জেনে থাকেন, তাহলে দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। তো এটির সঠিক উত্তর হলো অপশন নম্বর খ। এটির ব্যাখ্যা হলো মিউচুয়াল টিএলএস বা এমটিএলএস হলো একটি দ্বিমুখী প্রমাণীকরণ প্রক্রিয়া। সাধারণ টিএলএসে শুধুমাত্র সার্ভার একটি সার্টিফিকেট দিয়ে ক্লায়েন্টের কাছে নিজের পরিচয় প্রমাণ করে, কিন্তু এমটিএলএস এ সার্ভার এবং ক্লায়েন্ট উভয়ই তাদের নিজ নিজ সার্টিফিকেট আদান প্রদান করে একে অপরের পরিচয় যাচাই করে। পরিচয় যাচাই সফল হওয়ার পরেই তাদের মধ্যে একটি সুরক্ষিত এবং এনক্রিপ্টেড যোগাযোগ চ্যানেল তৈরি হয়। তো ভিউয়ার্স, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ 85টি আইসিটি বিষয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সম্পর্কে জানতে পারলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।